আমাদের আজকের গল্প অস্তিত্ব, কলমে অনিন্দিতা গুহ। শিবম ছোট থেকেই ভীষণ উজ্জ্বল ছাত্র। সকল পরীক্ষায় তার সাফল্য অনায়াস। নক্ষত্র খচিত তার সব পরীক্ষার ফলাফল। পড়াশোনা শেষেই চাকরির মন্দা বাজারেও বড় কোম্পানিতে চাকরি পেতেও তাকে বিশেষ বেগ পেতে হয়নি। ছোট থেকেই তাকে কোনো দিন কোনো বিষয়ে ব্যর্থতার সম্মুখীন হতে হয়নি। মা বাবার একমাত্র সন্তান, বাবার আর্থিক অবস্থাও বেশ সচ্ছল। বনেদি বড়লোক পরিবার, তবে এত কিছুর পরেও শিবম বেশ মাটির সাথেই মিশে থাকে। স্বভাবগতভাবে সে একেবারেই উদ্ধত নয়, বরং কিছুটা অন্তর্মুখী। বন্ধুবান্ধবও হাতে গোনা, তবে তাদের সাথে শিবমের সম্পর্ক খুবই আন্তরিক। মেকি বিষয়টা তার চরিত্রের সাথে একেবারেই বেমানান। জীবনের প্রায় ২৭টা বসন্ত পেরিয়ে গেছে, তবে শিবমের জীবনে প্রেম তো দূরের কথা, কোনো ভালো লাগা, আধুনিক ভাষায় যাকে বলে ক্রাশ, তাও আসেনি। এতদিন পড়াশোনা, কেরিয়ার এসবের মাঝে অন্য কিছু নিয়ে তেমন ভাববার সময়ও হয়নি। তবে রোমান্টিক সিনেমা, কবিতা, সাহিত্য এসবে তার বেশ রুচি ছিল। ডিডিএল যে বীরজারা সে বহুবার দেখেছে, তবে এসব কল্পনার জগতেই সীমিত ছিল। সেদিন অফিস থেকে ফিরে এসে দেখল তার পিসিমণি এসেছে। কখন এলে? দুপুরের দিকে। তোর সাথে তো আজকাল দেখাই হয় না। আজকাল কাজের খুব চাপ। তারপর বলো, তোমরা সবাই ভালো তো? লিলির কি খবর? আজকাল তো তেমন ফোনেও কথা হয় না। আরে তাই তো এলাম, লিলির বিয়ের কথা ভাবছি। তোর মায়ের সঙ্গে তাই আলোচনা করছিলাম। নিজেই সব ঠিক করে রেখেছে, এখন আমাদের জানালো। আমি বললাম, তোমার যখন পছন্দ আমার আপত্তি নেই। তাছাড়া দুজনেই জীবনে প্রতিষ্ঠিত। ছেলেটি দেখতে শুনতে মন্দ নয়, পরিবার বেশ ভালো। দিদি স্কুল টিচার, বাবা কয়েক বছর হলো মারা গেছেন, উনিও শিক্ষক ছিলেন। দিদির বিয়ে হয়ে গেছে, এখন ছেলেটির মা ছেলের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছেন। আমিও বললাম, লিলিও তো তোর থেকে 1 বছরের ছোট, বিয়ে যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ নেই। কি বলিস শিবম? হ্যাঁ, যখন মিয়া বিবি রাজি তবে হয়ে যাক, আর কি। আমরাও একটু আনন্দ করি। সে না হয় করবি, কিন্তু তুই কবে ছাদনাতলায় যাবি? দূর পিসি, তুমি আবার আমাকে নিয়ে পড়লে। শিবমের বাবা বলে উঠলেন, পিসি ঠিকই তো বলছে। কত মেয়ে দেখালাম, সে দেখতেই চায় না, কাউকে পছন্দই নয়। কি আর বলবো, এবার কি কুমোরপাড়া থেকে অর্ডার দিয়ে তোর পাত্রী বানিয়ে আনতে হবে? তবে যদি পছন্দ হয়। রিতম আর সৌরভ, তার 2 বন্ধুই তো প্রেম করছে। রিতমের বিয়ে নেক্সট ইয়ার। তো তোর তো কেউ থাকলে বল। ওহ, মা না থাকলে কি করব? শিবম একটু বিরক্তই হলো। আমি যাই পিসি, একটু ফ্রেশ হয়ে নি, এরপর লিলিকে ফোন করব। ব্যাটা ডুবে ডুবে জল খাচ্ছিল, আমি টেরটিও পেলাম না। সামনের ফাল্গুনে লিলির বিয়ের দিন স্থির হলো। সকাল থেকে সবাই খুব ব্যস্ত। সন্ধ্যাবেলায় বিয়ের লগ্ন। বিয়ের সময় শিবম লিলির পিড়ি ধরে ঘোরাচ্ছে, নাপিত মজার ছড়া কাটছে, সবাই হাসছে। এমন সময় ভিড়ের মধ্যে শিবমের চোখ গিয়ে পড়ল হলুদ শাড়ি পরা একটি মেয়ের দিকে। শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, কিন্তু শিবম মেয়েটির দিকে অপলোকে তাকিয়ে রইল। বার কয়েক দুজনের দৃষ্টি বিনিময় হলো। মেয়েটি লাজুক মুখে চোখ নামিয়ে নিল। হঠাৎ পিছন থেকে কেউ ডাকল, অবন্তিকা। মেয়েটি পিছন ঘুরে চলে গেল। তারপর থেকেই শিবম তাকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েটিকে বরযাত্রী না অন্য কেউ জানতেই হবে। জীবনে প্রথম তার কাউকে এত মনে ধরেছে। অবশেষে আবার দেখতে পেল। সে এক কোণে চুপ করে দাঁড়িয়ে। শিবম একটা পেপার লিখল, আমি শিবম। আপনি? 933009। এটা আমার ফোন নাম্বার, কল মি প্লিজ। সামনে বাড়ির বড়রা ছিল, তাই সামনে থেকে কথা বলতে লজ্জা পেল। শুধু সবার চোখের আড়ালে কাগজটা ওর হাতে দিয়ে দিল। মেয়েটি মুচকি হেসে সেটা নিয়েও নিল। আবার কেউ অবন্তিকা বলে ডাকতেই সে আবার ভিড়ে হারিয়ে গেল। শিবম লিলির বৌভাতের দিন অতি উৎসাহী ছিল। ভাবল সেদিন অবন্তিকার সাথে আবার দেখা হবে।
তার ফোনের জন্য কত অপেক্ষা করেছে, কিন্তু কোনো ফোন আসেনি। একটুখানি সময় ফোন ছেড়ে গেলে মাকে বারবার জিজ্ঞেস করেছে, মা আমার কোনো ফোন আসেনি তো? কিন্তু বউ ভাতে দিন অবন্তিকার দেখা মেলেনি। শিবম কেমন যেন মনমরা হয়ে পড়ে। মেয়েটির প্রতি এক অমোঘ আকর্ষণে সে নিজেকে ভুলতে বসেছে আজকাল। কাজে মন নেই। যে ছেলে কখনো অফিস কামাই করে না, সে আজকাল ছুটি নিয়ে বাড়িতে ঘুম মেরে বসে থাকত। এভাবেই মাসখানেক কাটল। শিবমের মা ভাবলেন ছেলের শরীর হয়তো ভালো নেই, তাই রেস্ট নিচ্ছে। শিবমকে জিজ্ঞেস করলেন, কিন্তু সে কোনো উত্তর দিল না। একদিন মাঝরাতে শিবম অবন্তিকার চিন্তায় বিভোর। এমন সময় মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। হ্যালো। বিপরীতে নারী কণ্ঠস্বর ভেসে এলো। আমি অবন্তিকা বলছি। শিবম যেন হাতে আকাশের চাঁদ পেল। বলুন, আমি কতদিন ধরে আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। অবন্তিকা বলল, আমি আসলে ভাবছিলাম ফোন করব কি করব না। সে যাই হোক, কোথায় থাকেন আপনি? ব্যান্ডেল। আমি উত্তর কলকাতার ছেলে, এখন সেক্টর 5-এ চাকরি করি। তো আপনার কি করা হয়? আমি সবে MA কমপ্লিট করলাম। এবার কি করবেন? এবার ভাবছি নিজের একটা বুটিক করব। আমি ওটাই করতে চাই। খুব ভালো, নিজের যেটা ভালো লাগে সেটাই করবে। এমা, তুমি বলে ফেললাম, কিছু মনে করলেন? তুমি বলতে পারেন, তবে তো তুমিও তুমি বলো অবন্তিকা। সেদিন আর বেশি কথা হলো না। এরপর প্রায় রোজ মাঝরাতে ফোন আসতো অবন্তিকার। শিবম সকালে বা অন্য সময় ফোন করলে কেউ ফোন ধরতো না। অবন্তিকাকে জিজ্ঞেস করলে সে বলতো যে সে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করছে, তাই ব্যস্ত ছিল। এভাবেই চলতে থাকে। শিবম বারবার অবন্তিকাকে দেখা করতে বলে, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। এভাবেই ওদের সম্পর্কের বয়স 3 মাসে গড়ালো। আজ শিবমের জীবনের সেই বহু প্রতীক্ষিত দিন। আজ সে অবন্তিকার সাথে জীবনে প্রথম দেখা করবে। বরং বলা ভালো, কোনো মেয়ের সাথে জীবনে প্রথম এভাবেই দেখা করতে যাবে। অবন্তিকা কলকাতার রাস্তাঘাট বিশেষ চেনে না, তাই শিবম নিজেই ব্যান্ডেলে যাবে। আজ রবিবার, ছুটি। স্টেশনে অবন্তিকা 4টে নাগাদ অপেক্ষা করবে। শিবম সেই মতো ফিটফাট হয়ে বেরিয়ে পড়ল। শিবমের মা বললেন, কি রে, আজ আবার কোথায় চললি সেজে গুজে? কেউ থাকলেই বাড়িতে নিয়ে আসিস, আমরাও একটু দেখি। মায়ের রসিকতায় শিবম আজ আর রাগ করল না, একটু হেসে বেরিয়ে গেল। ওদিকে আবার লেট হয়ে যাবে। অবন্তিকা ওয়েট করবে। সঠিক সময় ট্রেন ব্যান্ডেল স্টেশনে ঢুকল। ট্রেন থামতেই শিবম নেমে দেখতে পেল অবন্তিকা দাঁড়িয়ে। পরনে গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ, চোখে হালকা কাজল আর লম্বা বিনুনি। শিবম যেন অবন্তিকার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। অবন্তিকাও শিবমকে দেখে বেশ আপ্লুত। শিবম এগিয়ে এসে বলল, অনেকক্ষণ দাঁড়িয়ে? না না, এই এলাম আর তোমার ট্রেন ঢুকলো। তবে এবার কোথায় যাবে? আমি কলকাতার ছেলে, এই অঞ্চলের কিচ্ছু চিনি না। অবন্তিকা মুচকি এসে জবাব দিল, আমি চিনি, এসো আমার সাথে। স্টেশন থেকে বেরিয়ে দুজনে মিনিট 5 হেঁটে একটা বাঁধানো লেকের ধারে এসে বসল। লেকের চারদিকে সবুজে ঘেরা, আর একটু ব্যবধানে সারি দিয়ে বাঁধানো বসার জায়গা। আরও অনেকেই জোড়ায় বসেছিল। দুজনে একটু নিরিবিলি বেছে বসে পড়ল। পরন্ত বিকেলে সূর্যাস্তের আলোয় চারিদিকের পরিবেশ বেশ রোম্যান্টিক হয়ে উঠেছে। দুজনেই চুপ, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। দ্বিধা কাটিয়ে শিবম বলল, তোমার ফ্যাশন ডিজাইনিংয়ের ক্লাস কেমন চলছে? ভালোই। তো এরপর কি প্ল্যান? এরপর ওই একটা নিজস্ব বুটিক করব ভাবছি। বাবা চলে যাবার পর মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। এখন মায়ের পাশে দাঁড়াতে চাই। শেষ বয়সটা যেন ভালো কাটুক, সারাটা জীবন তো চলেই গেছে। আমিও থাকবো তোমার মায়ের মাসিমার পাশে। তোমার সব স্বপ্ন পূরণ এখন থেকে আমার দায়িত্ব। শিবম কথাগুলো বলে থামল। অবন্তিকা মুচকি হেসে বলল, আমি জানি। আচ্ছা শিবম, তোমার জীবনে আগে কেউ এসেছে? না, আসেনি। কেন? তোমার মতো কাউকে পাইনি অবন্তিকা। আর তোমার? অবন্তিকা একটু লাজুক মুখে বলল, ধুর, সারা জীবন পরিস্থিতির সাথে লড়তে লড়তে ওসব নিয়ে ভাবার সময়ই হয়নি।
এবার শিবম একটু সাহস করে অবন্তিকাকে বলল, তোমার হাতটা একটু দেবে? অবন্তিকা হাত বাড়ালো। শিবম অবন্তিকার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, এ কদিনে তুমি আমার সমস্ত জগৎ হয়ে উঠেছ। যেন মনে হয় আমি তোমাকে কত জন্ম চিনি। তুমি যে কখনো আমার জীবনে ছিলে না, এ আমি যেন ভাবতেই পারি না। সত্যি তাই, একদিনে শিবম অবন্তিকাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। শিবমের কথা শুনে অবন্তিকার চোখ ছলছল করে উঠল। অবন্তিকার এই অভিব্যক্তি শিবমের চোখ এড়ালো না। শিবম কিছু একটা বলতে যাবে, এই সময় একটা বাচ্চা ছেলে এসে বলল, ও কাকু, একটা ঘটি গরম নেবে? কি গো অবন্তিকা, ঘটি গরম খাবে? বাচ্চাটা এত করে বলছে, তখন নাও। দে তবে, কিন্তু একটা নয়, দুটো, আমরা দুজনেই খাবো। ভালো করে বানাস। অবন্তিকা বলল, ঝাল নয় কিন্তু। শিবম বলল, হ্যাঁ, একটা ঝাল কম। ছেলেটি ঘটি গরম বানাতে লাগলো। শিবম ছেলেটিকে জিজ্ঞেস করলো, তুই স্কুলে যাস? হ্যাঁ, আজ তো রোববার, তাই ছুটি। সকালবেলা স্কুলে যাই আর ফিরে ঘটি বেচি। ঘরে বড় অভাব, তাই বাবা বলল এটা নিয়ে বেরিয়ে পড়। বাবা ট্রেনে হকারি করে। ছোট ছেলেটির জীবনযুদ্ধের কথা শুনে শিবমের মনটা যেন কেমন খারাপ হয়ে গেল। ছোট থেকেই কোনো দুঃখ, কোনো অভাব তাকে স্পর্শ করেনি। সে সতত ঈশ্বরের আশীর্বাদ ধন্য। এখন আবার অবন্তিকার মতো এত ভালো একটা মেয়েকে সে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে। সে আজ খুব খুশি। ছেলেটি ঘটি গরম দুটো শিবমের হাতে দিয়ে একটার দিকে আঙুল দেখিয়ে বলল, এটা কম ঝাল। শিবম ছেলেটিকে ঘটি গরমের দাম দিল, আর একটা 100 টাকার নোট জোর করে ওর পকেটে গুঁজে দিল। ছেলেটি কিছুতেই নেবে না, বলল, মা বলেছে শুধু ঘটি গরমের দাম নিতে, আর কিছু যেন হাত পেতে না নিই। তবু শিবম জোর করে টাকাটা দিল। ছেলেটির আত্মমর্যাদা বোধ, তার মায়ের শিক্ষার প্রতি তার অন্তঃশ্রদ্ধায় কানায় কানায় ভরে উঠল। ছেলেটি যাবার সময় শিবমের দিকে একটু অবাক হয়ে তাকিয়ে দাঁত বের করে হেসে চলে গেল। অবন্তিকার দিকেও একবার কেমনভাবে তাকালো। এবার অন্ধকার নেমে আসছে। অবন্তিকাকে বাড়ি ফিরতে হবে। শিবম ট্রেন ধরবে। অগত্যা মন না চাইলেও দুজনকে আজ আলাদা হতেই হবে। আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি অবন্তিকা? না, সাথে তোমাকে দেখলে পাড়ার লোকেরা মাকে কথা শোনাবে। আমি বরং তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসি। তাছাড়া এসব রাস্তা আমার চেনা, হামেশাই যাতায়াত করি। তোমার বরং চেনা নয়। শিবা মা আর আপত্তি করল না। ভাবলো এই সুযোগে আরও কিছুটা সময় দুজনে একসাথেই থাকা যাবে। যথাসময়ে ট্রেন এলো। অবন্তিকাকে টাটা করে শিবম ট্রেনে উঠে পড়ল। জানলা দিয়ে দেখল অবন্তিকা তখনও দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছাড়ল, সে তখনও দাঁড়িয়ে। যতক্ষণ শিবমকে দেখা যাচ্ছিল ততক্ষণ সে ঠায় দাঁড়িয়ে রইল। শিবমও সমানে হাত নেড়ে টাটা করে গেল। এবার জানলার ধারে বসে সে যখন অবন্তিকার সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি রোমন্থন করছে, হঠাৎ কানে এলো ভিড়ের মধ্যে একটা ছেলে চলন্ত ট্রেন থেকে অসাবধানতা বশত পড়ে গেছে। শিবম উঠে দেখতে গেল, কি বিভৎস দৃশ্য! চারিদিকে রক্তাক্ত, কিন্তু ছেলেটিকে দেখতে পেল না। এবার একটা লোক শিবমকে ঠেলা দিয়ে বলল, ও দাদা, একটু সরে বসুন। শিবম সম্বিত ফিরে দেখল ট্রেন প্রায় ফাঁকা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ভিড় নেই, সব শান্ত স্বাভাবিক। বুঝল সে একটু ঘুমিয়ে পড়েছিল, ওটা স্বপ্ন ছিল। এবার সে সরে বসে ভদ্রলোককে বসতে দিল। কিন্তু এত সুন্দর মুহূর্ত কাটানোর পর একটা বাজে স্বপ্ন, কোনো মানে হয় না। সে আবার অবন্তিকাকে নিয়ে ভাবতে শুরু করলো। অবন্তিকা বাড়ি পৌঁছে ফোন করবে বলেছিল, কিন্তু ফোন করলো না তো, নাকি সে ফোন শুনতে পায়নি। তড়ি ঘড়ি পকেট থেকে ফোন বার করে দেখল, না, কোনো ফোন আসেনি। তবে একটা ভুল হয়ে গেল, আজ ওর একটা ছবি তুলে নিলে ভালো হতো। একেবারেই মাথা থেকে বেরিয়ে গেছে। ছবি থাকলে ওকে সবসময় দেখতে পেতাম। সামনের রবিবার আবার দেখা করব, অবন্তিকা কথা দিয়েছে। এখন আবার সপ্তাহখানেক অপেক্ষা। 1 সপ্তাহ যেন কাটতেই চায় না। তবে মাঝরাতে ফোনে রোজ কথা হতো। আবার রবিবার দেখা, সেই লেকের ধার, সেই বাচ্চা ছেলেটার থেকে ঘটি গরম কেনা, পাশাপাশি হাত ধরে বসে সোনালি ভবিষ্যতের স্বপ্ন দেখা, সব কেমন একইভাবে চলতে থাকলো।
অবন্তিকা অন্য কোথাও যেতে চাইতো না। শিবম অনেকবার তাকে কলকাতা ঘোরাতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার সেই এক কথা, কদিন পরে তো কলকাতাতেই থাকবো, তখন না হয় ঘুরে দেখিও। এইভাবেই চলতে থাকলো। শিবম একদিন রাতে ফোনে অবন্তিকাকে বিয়ের প্রস্তাব দিল। সামনে অনেকবার কথা হয়েছে, কিন্তু সেদিন একেবারে বলেই দিল, বিয়ে করে ফেলি অবন্তিকা। করো, কে বারণ করেছে? মেয়েটিকে শিবম, রসিকতা করো না, তুমি ছাড়া আমি আর কারোর কথা ভাবতেই পারি না। এবার অবন্তিকা পরিস্থিতির গাম্ভীর্য বুঝে ধীর কণ্ঠে বলল, দেখো শিবম, আমার বিয়েতে আপত্তি নেই, কিন্তু আমার এই ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্সটা আগে কমপ্লিট হয়ে যাক, তারপর না হয় তোমরা এসে আমার বাড়ির লোকের সাথে কথা বলো। কিন্তু অবন্তিকা, আমি যে আর এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারছি না। এক এক মিনিট এক এক বছরের মতো কাটছে। তুমি কি আমাকে মিস করো না? এমন কেন বলছো শিবম? আমারও তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয়, কিন্তু আমার কলকাতা থেকে এত দূরে এসে কোর্স কমপ্লিট করতে অসুবিধা হবে, তাই বলছি। আর তো কয়েক মাস বাকি, এই কটা দিন একটু ধৈর্য ধরো। সে বেশ, তবে তুমি একবার আমার মা বাবার সাথে কলকাতায় এসে দেখা করো, ওনারাও দেখুক তার ছেলে একটা পরী খুঁজে এনেছে। মা আমাকে সারা দিন রাগায়, বলে শিবম, তোর পছন্দের মেয়ে ঈশ্বর সৃষ্টি করেননি। আমি তোমাকে বাড়িতে ইন্ট্রোডিউস করিয়ে একবারে সবাইকে তাক লাগিয়ে দেব। আচ্ছা, সে নয় হবেক্ষণ, তার আগে তুমি ওদেরকে একটু জানিয়ে রেখো, হুট করে চলে গেলে ওনারা আবার অপ্রস্তুতে পড়ে যেতে পারেন, আর আমিও অ্যাকওয়ার্ড ফিল করব। বলেই অবন্তিকা একটু থেমে তারপর বলল, আজ অনেক রাত হলো, আজ ফোন রাখছি, কাল আবার তোমার অফিস, আমারও কাজ আছে। শুভরাত্রি শিবম, বাই। শিবমও আর কথা না বাড়িয়ে ফোনটা রেখে দিল। অবন্তিকা একটু ঘুমোক, না হলে ওর শরীর খারাপ করবে। এই কয়েকদিনে শিবম অবন্তিকার ভীষণ কেয়ার করে। এবার মাকে বলার পালা। কিন্তু অদ্ভুত ব্যাপার, মা আগে রোজ বিয়ে নিয়ে শিবমের কানের মাথা খেত, এখন আর ওই বিষয়ে উচ্চবাচ্য করে না। পরের দিন অফিস থেকে বাড়ি ফিরে দেখে রিতম এসেছে। ওর সামনে বিয়ে। আজকাল শিবম অবন্তিকা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। রিতমের কথা তার মাথা থেকে বেরিয়ে গেছিল। রিতমকে দেখে মনে পড়ল যে রিতমের আজ আসার কথা ছিল, কিন্তু কাউকে বুঝতে দিল না যে সে ব্যাপারটা বেমালুম ভুলে মেরে দিয়েছে। কিরে বল, কখন এলি? এই কিছুক্ষণ আগে। তোর কি খবর? কোনো পাত্তাই নেই। না রে রিতম, তেমন কিছু নয়, কাজের ভীষণ চাপ। রিতম বাবা ডিনার করে যাবে, না হলে তোমাকে ছাড়বো না। শিবম, তোরা কথা বল, আমি একটু আসছি, ডিনারের তোড়জোড় করি, বলে শিবমের মা ভিতরে চলে গেলেন। রিতম কাকিমার কথায় হেসে সম্মতি জানালো। না জানি উপায় নেই, সেই কোন ছোটবেলা থেকেই রিতম শিবম সৌরভ অন্তরঙ্গ বন্ধু। একে অপরের বাড়িতে তাদের অবারিত দ্বার। এখন অবশ্য কাজের চাপে আসা যাওয়ায় ভাটা পড়েছে। শিবম ভাবল এই মোক্ষম সুযোগ, মা রিতমের বিয়ের কথা নিয়ে আমার বিয়ের কথা তুললেই অবন্তিকার কথাটা আজ সবার সামনে পেরে ফেলব। কিন্তু সেগুড়ে বালি। রাতের খাবার টেবিলে সবাই রিতমের বিয়ে নিয়েই গল্প করলো, কিন্তু কেউ শিবমের বিয়ের কথা তুলল না। অবশেষে বেগতিক দেখে শিবম আর লজ্জা না পেয়ে বলেই ফেলল, মা, এবার তোমরা আমার বিয়ে নিয়ে ভাবো। শিবমের মা, বাবা, ঠাকুমা সবাই অবাক। রিতম হতভম্ব। এ ছেলে কি বলে যে এতদিন বিয়ের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে যেত। রিতম পরিস্থিতি সামাল দিতে বলল, তোর জন্য তো সবাই কত মেয়ে দেখল, তুই তো। রিতমকে মাঝপথে থামিয়ে শিবম বলল, মেয়ে আমি পছন্দ করে রেখেছি। এবার শিবমের মা হো হো করে হেসে বললেন, তো এই ব্যাপার, তাই মাঝরাতে ফিসফাস চলে, রোববার ফুলবাবু সেজে বেরিয়ে যায়। আর আমি তো বলেই রেখেছি, তোমার পছন্দ হলেই আমরা সানাই বাজিয়ে দেবে। তবে নাম কি তার? অবন্তিকা। ঠাকুমা বললেন, বেশ নাম। কবে আনবি আমাদের বাড়িতে? নাকি আমরা গিয়ে মেয়ে দেখে ফাইনাল করে আসব? না না, ওকে নিয়ে আসবো, এখন বিয়ের দেরি আছে। ও একটা কোর্স করছে ফ্যাশন ডিজাইনিংয়ের, ওটা শেষ হলেই বিয়ে করব। আচ্ছা, তবে শুভস্য শীঘ্রম, কাল আন তবে। শিবমের মা কথাটি বলে শিবমের উত্তরের অপেক্ষায় তাকালেন।
শিবম বলল, কাল হবে না, রবিবার আনবো। রিতম যাবার সময় আড়ালে ঠাট্টা করে বলল, তুই তবে এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিস, আমাদের জানাসনি পর্যন্ত। দ্যাটস নট ফেয়ার। আরে না না, সব কিছু এমনভাবে ঘটলো আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। আজ আসলাম, এবার তো অবন্তিকার সাথে আমাদের দেখা করাবি একদিন। একদম। চল, এলাম আজ তবে। রিতমকে ছেড়ে এসে শিবম অবন্তিকাকে ফোন করলো, কিন্তু ফোনে পেল না। ভাবলো অবন্তিকা ফোন করবে বোধ হয়, রোজ করে, কিন্তু সেদিন কোনো ফোন এলো না। এরপর রাতে আর ফোন এলো না, রবিবার দেখা করাও হলো না। এদিকে শিবমের মা শিবমকে বারবার অবন্তিকার কথা জিজ্ঞেস করতে লাগলেন। শিবম কিছু বুঝতেই পারছিল না, কেন অবন্তিকা তাকে এড়িয়ে যাচ্ছে, কি করবে এখন, কোথা থেকে অবন্তিকার খোঁজ পাবে। অনেক ভেবে মনে পড়ল তার পিস্তত বোন লিলির কথা, যেমন ভাবা তেমন কাজ। তখন প্রায় রাত 11টা বাজে। হ্যালো লিলি, আমি শিবম বলছি। সে তো জানি তোর নম্বর, বল এত রাতে এতদিন পর কি মনে করে মনে পড়ল? সব ঠিক আছে তো? হু। শিবম আর কথা না বাড়িয়ে সোজাসুজি জিজ্ঞেস করলো, আচ্ছা, তোর বিয়েতে অবন্তিকা নামে যে মেয়েটি এসেছিল তার ঠিকানাটা দিতে পারবি? অবন্তিকা? এই নামে তো কাউকে চিনিই না। দাঁড়া, আমার বরকে জিজ্ঞেস করি, ওর চেনা হয়তো। পাশে লিলির বর ছিল। আচ্ছা, তুমি অবন্তিকা বলে কাউকে চেনো? আমাদের বিয়েতে এসেছিল। শিবম শুনতে পেল লিলির বর বলছে, না, তিনি এমন কাউকে চেনেন না। অত লোকের মাঝে সবাইকে চেনা সম্ভবও নয়। কার পরিচিত হিসেবে নিমন্ত্রিত বলাও মুশকিল। শিবম সব শুনে ফোনটা কেটে দিল। অপর প্রান্তে লিলি জিজ্ঞেস করছিল, কেন, কি হয়েছে ইত্যাদি, কিন্তু শিবম আর উত্তর দেবার মতো মানসিক স্থিতিতে ছিল না। কি করবে ভেবে পেল না। রবিবার কিছু না ভেবে পেয়ে আবার সময় মতো লেকের ধারে গিয়ে বসল। বাচ্চা ছেলেটা এসে বলল, ঘটি গরম নেবে না কাকু? শিবম ওকে ফেরাতে পারল না। ছেলেটি দুটো বানিয়ে একটা দেখিয়ে বলল, ওটাতে ঝাল কম। শিবম এসে বলল, দুটো বানালি কেন পাগল, রোজ তো দুটো নাও তাই। শিবম বিড়বিড় করে বলল, যার জন্য নি সেই আর নেই, যাক বানিয়ে যখন ফেলেছিস দিয়ে দে। ছেলেটি কিছু বুঝল না, ঘটি গরম বেঁচে চলে গেল। শিবম কিছু সময় বসে অবন্তিকার জন্য চোখের জল ফেলল। যে প্রাকৃতিক সৌন্দর্য তাকে একটা সময় মোহিত করেছিল, সেখানে বসেই তার আজ সব কিছুই বেরঙিন ফ্যাকাশে লাগছিল। নিজেকে আজ অভিশপ্ত মনে হচ্ছে। কেন অবন্তিকা, কেন, কেন করলে আমার সাথে এমন, কেন আমার মন নিয়ে এভাবে খেললে, কেন? সমানে আকাশের দিকে তাকিয়ে সে আজ একই প্রশ্ন করতে থাকলো। রাতে ট্রেন ধরে বাড়ি ফিরে কিছু না খেয়ে শুয়ে পড়ল। বন্ধু বান্ধব মা বাবা সবাইকে সে এখন কি বলবে ভেবে পেল না। অবশেষে রিতমের কথা মনে পড়ল। রিতমকে শিবম ফোন করল। কি রে রিতম, ব্যস্ত? না রে, বল তারপর তোর অবন্তিকার কি খবর? অবন্তিকার নাম শুনতেই শিবমের গলা কান্নায় বুঝে এলো। রিতম সব বুঝতে পেরে বলল, আমাকে সব খুলে বলতে পারিস। শিবম আদ্যপান্ত সব ঘটনা খুলে বলল। রিতম অনেক ভেবে বলল, তুই হয়তো মেয়েটাকে ভুল বুঝছিস, আর কদিন দেখ, হয়তো নিজেই ফোন করবে, হতেও তো পারে ওর কোনো বিপদ হয়েছে বা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর কয়েকদিন দেখ। শিবম রিতমের কথা শুনে একটু আশ্বস্ত হলো। এবার অপেক্ষা করতে করতে দিন গড়ালো, মাস গড়ালো। এবার শিবম অধৈর্য হয়ে পড়ল। এবার রিতম সব শুনে বলল, তোর কাছে অবন্তিকার কোনো ছবি থাকলে দে। তুই বললি তো যে ওর বাড়ি স্টেশন থেকে বেশি দূর নয়। আমি আর তুই এই রবিবার ব্যান্ডেলে গিয়ে আশেপাশে ছবি দেখিয়ে খুঁজব। শিবম উৎসাহিত হয়ে বলল, ঠিক বলেছিস, এটা যে কেন আগে আমার মাথায় এলো না। রিতম বলল, কি করে আসবে, অবন্তিকা তোর সব কিছু সাথে করে নিয়ে গেছে, এমনকি বুদ্ধিটাও। ঠিক বলেছিস রে রিতম, অবন্তিকা আমার অস্তিত্বে মিশে আছে। যাক, তবে সামনের রবিবার দেখা হচ্ছে। রিতম সহমত জানালো। এবার শিবম অবন্তিকার একটা ছবি মোবাইলে খুঁজতে গিয়ে দেখল, লেকের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ছাড়া ফোনে আর কোনো ছবি নেই। এদিকে কদিন আগেও সে অবন্তিকার ছবি মোবাইলে খুলে কাঁদছিল। পাগলের মতো ফোনের গ্যালারি খুঁজল, কিন্তু পেল না।
তবে কি অসাবধানতা বশত ছবি ডিলিট হয়ে গেল? হতেও পারে। এবার তবে উপায়? হঠাৎ লিলির কথা মনে পড়ল। ওর বিয়ের ভিডিওতে অবন্তিকার ছবি থাকলেও থাকতে পারে। লিলি ওর বিয়ের সব ভিডিও ছবি শিবমকে পাঠিয়েছিল। শিবমের মা দেখতে চেয়েছিলেন। শিবমের হঠাৎ মনে পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে নিজের ল্যাপটপ খুলে লিলির বিয়ের সব ছবি ভিডিও খুঁটিয়ে দেখল। বারবার রিওয়াইন্ড পজ করে দেখল। বিশেষ করে শুভ দৃষ্টি মালা বদলের সময় যখন সে অবন্তিকাকে প্রথম দেখেছিল। কিন্তু ভিডিওতে একবারও অবন্তিকাকে দেখা গেল না, ছবিতেও নেই। কি করবে না ভেবে ভেবে রিতমকে ফোন করলো। দেখ রিতম, একটা সমস্যা হয়েছে। আবার কি হলো? অবন্তিকার ছবিগুলো ফোন থেকে কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তুই একটা জাতা শিবম, এত গুরুত্বপূর্ণ ছবি ডিলিট করে ফেললি। দূর ছাতা, আমি ইচ্ছে করে করেছি নাকি? এবার বল কি করব? ঠিক আছে, আমরা রবিবার ব্যান্ডেলে গিয়ে খুঁজব। নামটা দিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করব। তুই তো বললি ওর বাড়ি স্টেশন থেকে বেশি দূর নয়। হ্যাঁ, অবন্তিকা তো তাই বলেছিল। আজ শুক্রবার, রবিবার গিয়ে দেখি ঠিক খুঁজে বার করব তোর অবন্তিকাকে। শিবম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি সত্যি খুঁজে পাবো আমার অবন্তিকাকে রিতম? পাবি রে পাবি। তোর ভালোবাসার টানেই সে তোর কাছে ফিরে আসবে, ঠিক আসতেই হবে। আজ অবন্তিকাকে খুঁজতে যাওয়ার দিন। শিবম ঠিক যে সময় অবন্তিকার সাথে দেখা করতে যেত, সে সময় রিতমকে সাথে নিয়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিল। শিবমকে আজ খুব টেন্সড দেখাচ্ছে। রিতম হালকা চোখের পলক ফেলে শিবমের কাঁধে হাত দিয়ে বলল, চাপ নিস না, আমরা দুজনে ঠিক তোর অবন্তিকাকে খুঁজে বের করব। দেখি না কি হয়। শিবম জোর করে একটু মুচকি হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চেহারায় বিষাদের ভাব স্পষ্ট। ব্যান্ডেল স্টেশনে ট্রেন পৌঁছতেই রিতমের হঠাৎ একটা কথা মনে পড়ল। আচ্ছা শিবম, তোর কাছে তো অবন্তিকার ফোন নম্বর আছে, তুই ওকে একবার ফোন করে বল আমরা এখানে এসেছি। আরে দূর, কদিন ধরে তো ফোনেও পাচ্ছি না ওর। তবে কি আর বলছি, রিতম বলল, তাও একবার দেখ, যদি পেয়ে মাস যাস তাহলে তো বলা যায় না। আচ্ছা দেখছি। শিবম অবন্তিকাকে ফোন করলো, কিন্তু যথারীতি ফোন পেল না। না রে, ফোনে পাচ্ছি না রে রিতম। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না রে, কি আর মনে করব। আর আমার মনের যা অবস্থা, মনে করার আর কিছু নেই। আর তুই আমার জন্য এত চেষ্টা করছিস, বল কি বলবি? বলছি, এও তো হতে পারে অবন্তিকা তোকে ব্লক করে রেখেছে, তাই তুই ওর ফোন পাচ্ছিস না। শিবম মুখটা কাচুমাচু করে বলল, আমাকে বলেই দিতে পারতো যে ও আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে ওর পছন্দ নয়, ব্লক করলো এভাবে। তাহলে যখন বুঝতে পেরে গেছি, চল, আর ওকে বিরক্ত করে লাভ নেই, আমরা ফিরে যাই। সে তো ফিরবো, তুই ওর নম্বরটা আমাকে বল, আমি আমার ফোন থেকে ফোন করে দেখি অবন্তিকার ফোন পাই কিনা। তবে একদম শিওর হয়ে যাব ও তোকে ব্লক করেছে কিনা। শিবম এবার রিতমকে অবন্তিকার নম্বরটা বলতে লাগলো। 9309****। হ্যাঁ বল, তারপর? তারপর কি এটাই নম্বর? তুই এই নম্বরে অবন্তিকার সাথে কথা বলছিস? হ্যাঁ, কেন? তুই নিশ্চিত এটা অবন্তিকার নম্বর? আরে অত ভনিতা না করে বল কেসটা কি। এটা তো 8টা সংখ্যা, মোবাইল নাম্বার তো 10 ডিজিটের হবে। কই দেখি। কিন্তু কি করে পসিবল? এই নম্বরে তো ফোন আসতো, ওটাই সেভ করেছি। রিতম আর কথা না বাড়িয়ে বলল, ছাড় এখন, বল ওর সাথে কোথায় দেখা করতিস। শিবম বলল, চল নিয়ে যাচ্ছি, লেকটা এখান থেকে বেশি দূর নয়, মিনিট 5 হাঁটা। শিবম রিতমকে নিয়ে লেকের ধারে পৌঁছলো। এবার ওখানেই আশেপাশে 2-1জনকে জিজ্ঞেস করলো অবন্তিকা নামে তারা কাউকে চেনে কিনা, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পেল না। এবার সেই বাচ্চা ছেলেটা শিবমকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এলো। ওকে দেখে শিবম জিজ্ঞেস করলো, ভালো আছিস? ছেলেটি মাথা হেলিয়ে সদর্থক জবাব দিল। এবার শিবম রিতমকে বলল, এর কাছ থেকেই আমরা রোজ ঘটি গরম কিনে খেতাম। কথাটা শুনে রিতম ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই কাকুটার সাথে যে দিদিটা আসতো, তাকে তুমি চেনো? মানে এর মধ্যে দেখেছো কখনো? তুমি তো এখানেই থাকো। আমি কাছেই থাকি, কিন্তু এই কাকুটার সাথে আমি কোনো দিদিকে কখনো দেখিনি।
কাকু একাই এখানে বসে থাকতো আনমনে নিজের হাতের ওপর হাত দিয়ে, আর দুটো ঘটি কিনত, একটা ঝাল আর একটা ঝাল ছাড়া। ঝাল ঘটি গরমটা নিজে খেত আর কম ঝালটা পাশে রেখে দিত। আমি ভাবলাম পরে খাবে বললে রাখলো, কিন্তু সেটা কাকু চলে যাবার পর ওখানেই পড়ে থাকতো। কি জানি কেন, কতবার ভেবেছি জিজ্ঞেস করব, তখন খাবে না, তখন নাও কেন, কিন্তু ভয় আর কিছু জিজ্ঞাসা করতে পারিনি। ভাবলাম কাকু ভালো মানুষ, তাই হয়তো আমার বিক্রি হবে বলেই আমার কথা ভেবে নেন। আমাকে একবার 100 টাকাও দিয়েছিল। শিবম ছেলেটার কথা শুনে রেগে গেল। কি বাগজে বকছে দেখ রিতম, অবন্তিকা আমার পাশেই বসে থাকতো আর ও বলছে কাউকে দেখেনি। কি মিথ্যুক! দেখ শিবম, ওর মিথ্যা বলে কি লাভ বল? ও কেন খামোখা এসব বলবে? শিবম এবার বেজায় চটে গেল। অবস্থা বেগতিক দেখে রিতম ছেলেটিকে চলে যেতে বলল। কোনো হিসেবই মিলছে না। রিতম অবাক হয়ে শিবমকে দেখছে। ভীষণ ঠান্ডা মাথার ছেলে শিবম, আজ এরকম করছে কেন? কে এই অবন্তিকা, যাকে কেউ দেখেনি, ছবি নেই কোনো, ফোন নাম্বার ভ্যালিড নয়, মেয়েটির আদৌ কোনো অস্তিত্ব আছে? কিন্তু এখন এসব কথা বলে লাভ নেই, শিবম কিছু শুনতেও চাইবে না। চল শিবম, আজ ফিরে যাই, বাচ্চা ছেলে, কোনো ভুল হচ্ছে হয়তো ওর। শিবম বিশ্বাস কর, এই এখানে অবন্তিকা আমার পাশে বসে থাকতো, আমরা কত গল্প করেছি একসাথে, রাতের পর রাত ফোনে কথা বলেছি, আমি সত্যি বলছি। রিতম সব শুনে বলল, আমি জানি ভাই, আমি তোকে বিশ্বাস করি, আজ ফিরে চল, তারপর ঠান্ডা মাথায় ভাববো কি করা যায়। দুই বন্ধু ফিরে এলো। রিতম বুঝল ব্যাপারটা স্বাভাবিক নয়। শিবমের মা বাবাকে সব ঘটনা খুলে বলল। শিবমের মা হতভাগ, তবে কি তার ছেলে পাগল হয়ে গেল? ঠাকুমা বললেন ঝাড়ফুঁক করতে, নাতিকে নির্ঘাত পেতনিতে ধরেছে। রিতম বলল, এসব করবেন না, সৌরভ কাল ফিরছে, ওকে আগে সব জানাই, দেখি ও কি বলে। সৌরভ শিবম আর রিতমের খুব ভালো বন্ধু। বর্তমানে সে একজন নামজাদা সাইকিয়াট্রিস্ট, এতদিন কর্মসূত্রে বাইরে ছিল। শিবমের কথা শুনে কলকাতায় ফিরছে। এখানে অবশ্য আরও কিছু কাজ আছে। সৌরভ আগে থেকেই বলে রেখেছে যে শিবমের সামনে একদম স্বাভাবিক থাকবে সবাই, ও যেন বুঝতে না পারে যে সৌরভ ওর চিকিৎসা করতে এসেছে। এর দিন কয়েক পর সৌরভ এলো, সাথে রিতম। বল শিবম, কেমন আছিস? শিবম একেবারে মুষ্টে পড়েছে। সৌরভকে দেখে একটু হাসল, কিন্তু সে হাসি ম্লান। এ শিবমকে সৌরভ যেন চেনেই না। শিবম মানেই হাসি খুশি ঝলমলে এক ছেলে, কিন্তু এ কোন শিবম? রিতমের থেকে সব কথা শোনা, তবু না জানার ভান করে বলল, কি রে, কি হলো তোর? একটা মেয়ের জন্য দেবদাস হয়ে গেলি? কথাটা শুনে শিবম প্রায় কেঁদে ফেলল। সৌরভ বিষয়ের গভীরতা বুঝতে পেরে বলল, আমাকে পুরো বিষয়টা খুলে বল। রিতমের দ্বারা কিচ্ছু হবে না, দেখি আমি যদি তোর অবন্তিকাকে খুঁজে বের করতে পারি। শিবম অবন্তিকার গল্প বলতে পারলে আর কিছু চায় না। শেলিরির বিয়েতে অবন্তিকার সাথে প্রথম দেখা হওয়ার পর থেকে অবন্তিকার হঠাৎ উবে যাওয়ার সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলে চলল। সৌরভ এক মনে সব শুনে চলল। ঘরে পিন পতন, নিস্তব্ধতা। এরপর শিবমের কাছ থেকে পুরো ঘটনা শোনার পর বলল, বুঝলাম, দেখছি কি করা যায়। আচ্ছা, এতদিন পর এলাম, একটু গল্প করি। আচ্ছা শিবম, তুই কখনো ব্যান্ডেল চার্চ ঘুরতে গেছিস? হ্যাঁ, মা বাবার সাথে গেছিলাম, অনেক ছোট তখন। সাথে লিলি পিসিমণিও গেছিল, যতদূর মনে পড়ছে। ওই একবারই গেছিলাম, পরে আর যাইনি। সে বহু বছর আগের কথা, ক্লাস 5-এ পড়ি তখন। শীতের ছুটিতে বাবা নিয়ে গেছিলেন। খুব ভালো লেগেছিল জায়গাটা। আমি উত্তর কলকাতার ছেলে, এখানে সবুজ প্রায় নেই, কিন্তু ওই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছিল। পুরো সবুজে ঘেরা, মাঠ ঘাট পুকুর, আজও সেই স্মৃতি স্পষ্ট। কিন্তু কেন বলতো, এর সাথে অবন্তিকার কি সম্পর্ক? না না, সে কথা নয়, আসলে ব্যান্ডেলের কথা বললি তাই আমার মনে হলো। আমি কখনো যাইনি, তাই আর কি। আচ্ছা, আজকাল রোমান্টিক নোভেল, কবিতা এসব পড়ছিস? আগে তো খুব পড়তিস। না, এখন তেমন আর পড়া হয় না, শেষ কবে পড়েছি মনে নেই। অবন্তিকা আসার আগে খুব পড়তাম।
সৌরভ বলল, জানি তো, আগে তো আমাদের কত রোম্যান্টিক গল্প পড়ে শোনাতিস। আর গল্প, আমার জীবনটাই গল্প হয়ে গেল। লোকজন আমাকে বিশ্বাস করে না, আমার অবন্তিকা নাকি নেই। কে বলেছে এসব? মা বলেছেন আমি নাকি অস্তিত্বহীনার প্রেমে পড়েছি। রিতমও তাই ভাবে। রিতম প্রতিবাদের সুরে বলল, মোটেই না, আমি এ কথা বলিনি। বলিসনি তো কি মনে মনে ভাবিস? আমার কথার চেয়ে তোর কাছে ওই বাচ্চা ছেলেটার কথা বেশি বিশ্বাসযোগ্য। সৌরভ রিতমকে চুপ করতে বলল। রিতম চুপ করে গেল। আজ উঠি শিবম, চল। রিতম, তোকে আজ ছেড়ে দিয়ে আসি। বাইক আনিসনি তো? না, চল। অন্যদিন শিবম ওর বন্ধুদের বাইরে গেট অবধি ছাড়তে আসে, কিন্তু সেদিন এলো না, বরং মাথা নিচু করে বসে রইল। সৌরভ ঘর থেকে বেরোতেই 6 জোড়া জিজ্ঞাসু চোখ তাকে অনুসরণ করলো। শিবমের মা ধৈর্য ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করলেন, কি বুঝলি সৌরভ? আমার ছেলে কি তবে পাগল হয়ে গেল? ঠাকুমা পাশ থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এমন করবেন না। আর কাকিমা, আপনাকে বারবার বলছি শিবমের সামনে স্বাভাবিক ব্যবহার করতে, আর আপনি ওকে বলেছেন যে ও এক অস্তিত্বহীনার প্রেমে পড়েছে। এসব বলে ওর যন্ত্রণা আর বাড়াবেন না। এটা কমপ্লিট কেস অফ হ্যালুসিনেশন। ও মনে মনে একজন সঙ্গীর অভাব বোধ করত। সেই অভাববোধ থেকেই ও অবন্তিকাকে কল্পনা করেছে। কোনো নোভেলে হয়তো নামটা পড়েছে, কোনো সিনেমা দেখেছে, সেইগুলোকে এক করে কল্পজগতে অবন্তিকার জন্ম হয়েছে, যে একেবারেই ওর মনের মতো। ঠাকুমা অত বোঝেন না। তিনি বললেন, তাই কবে থেকে বলছি ছেলের বিয়ে দাও, বউ আনো। কেউ শুনল না আমার কথা। শিবমের মা বললেন, ও যদি বিয়ে না করতে চায় আমি কি করব? কম মেয়ে তো দেখিনি ওর জন্য। সৌরভ বলল, ওর কাউকেই পছন্দ হবে না। ও কল্পজগতের চরিত্রের সাথে না মিললেও কাউকে জীবনে গ্রহণ করবে না। তবে এখন উপায়? শিবমের বাবা এতক্ষণ পরে কথা বললেন, ওষুধ খাক, আমি কাউন্সেলিং করি, লোকজনের সাথে মেলামেশা বাড়াক। ধীরে ধীরে ওকে বাস্তবে ফিরিয়ে আনতে হবে। একমাত্র ও যখন একা থাকতো, মানে রাতে, তখনই অবন্তিকার চিন্তায় বিভোর থাকতো, আর ফোনে ওর সাথে কাল্পনিক কথাবার্তা চালাতো। সকালে যখন কাজের মধ্যে থাকতো তখন ততটা অবন্তিকাকে নিয়ে ভাবার সময় পেত না। ফলে ফোনে কথা সম্ভব হতো না, কারণ তখন ও কল্পজগতে প্রবেশ করতে পারতো না। এখন ওকে কাজে ব্যস্ত রাখতে হবে। ও একা থাকতে চাইবে, কিন্তু ওকে একা থাকতে দেওয়া যাবে না, যাতে ও আর অবন্তিকাকে ভাবার সময় না পায়। এখনও বেশি দেরি হয়নি, ও ঠিক হয়ে যাবে। কিন্তু সৌরভ, একটা কথা, এখন তবে ও আর অবন্তিকার ফোন আসে না কেন? এখনও তো শিবম ওর চিন্তায় বিভোর। ঠিক বলেছিস রিতম, কিন্তু অবন্তিকা ওকে বিয়ে করতে চায় না, এই একটা ধারণা বা ওকে হারানোর ভয় হয়তো আর ওকে সেভাবে কল্পনা করতে পারছে না। এই একটা জায়গা আমার কাছে ক্লিয়ার নয়। মানুষের মন বোঝা বড় দায়। কদিন চিকিৎসা চলুক, দেখি কি হয়। আজ আসি, এখন তো মাঝে মধ্যে আসতেই হবে। তবে শিবমকে প্লিজ বিরক্ত করবেন না, ওর ওপর কিছু চাপিয়ে দেবার চেষ্টা করবেন না। হ্যাঁ আয় সৌরভ, তোরা সাবধানে যাস। তোরা ছিলি বলে অনেকটা ভরসা পেলাম। এসব বলো না, শিবম আমার কত আপন তা তুমি তো জানো। সে তো জানি, সেই কোন ছোটবেলার বন্ধু তোরা 3 জন। রিতম আর সৌরভ বেরিয়ে পড়ল। শিবম আড়াল থেকে সব শুনল। তবে কি সে সত্যিই পাগল হয়ে গেল? তার মায়ের কথাই কি ঠিক? অবন্তিকা তার কল্পনা প্রসূত, তার বাস্তবে কোনো অস্তিত্ব নেই? সব কি তবে ওর ভ্রান্তি? কিন্তু মন কিছুতেই বিশ্বাস করতে পারল না। পরের দিন সৌরভ আসতেই শিবম বলল, বল এবার আমাকে কি করতে হবে? আমি আগের দিন তোদের সব কথা শুনেছি। সৌরভ বলল, এতে চিন্তার কিছু নেই। আসলে আমরা শরীরের যত্ন নিই, কিন্তু মনের যত্ন নিই না। মনেরও অসুখ করে। শিবম এবার একটু ঠাট্টার ছলে বলল, তুই তবে আজ থেকে আমার মনের ডাক্তার। আমাকে সারিয়ে তোলা তোর দায়িত্ব। শিবম বিষয়টা সহজভাবে নেওয়ায় সৌরভেরও চিকিৎসা করতে সুবিধা হলো। এরপর শিবম চিকিৎসায় সর্বতোভাবে সাহায্য করল, নিয়ম করে ওষুধ খেলো, অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টাও করতে লাগলো। সবাই ভাবল শিবম অবন্তিকাকে ভুলে গেছে। এবার ওর বিয়ে দিতে সবাই উদ্যোগী হলো। শিবম ও মায়ের মুখের দিকে চেয়ে বিয়েতে মত দিয়েছে। কিন্তু গভীর রাতে অবন্তিকার জন্য বালিশে মুখ গুজে সেই হৃদয় বিদারক কান্না কেউ শোনেনি।
শিবম আর কাউকে অবন্তিকার কথা বলে নিজেকে হাসির খোরাক বানাতে চায়নি। সে জানে কেউ তার কথা বিশ্বাস করবে না। আজকাল সে নিজেকে বিশ্বাস করতে পারে না। তবুও দিন কাটে। অফিস, বাড়ি, আড্ডা সবার 5টা সাধারণ দিনের মতোই চলতে থাকে। সামনের মাসে রিতমের বিয়ে, সেই নিয়ে এখন সবাই ব্যস্ত। রিতমের হবু বউ দেবলীনা খুব মিষ্টি মেয়ে। 3 বছর ধরে ওদের মধ্যে সম্পর্ক ছিল। সৌরভ, শিবমের সাথেও দেবলীনার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শিবম সবার সাথে আনন্দে মেতে উঠল। অন্তত বাইরে থেকে বোঝার উপায় নেই তার অন্তরে কি ঝড় বয়ে চলেছে। শিবমের পরিবার এখন বেশ আশ্বস্ত। তাদের ছেলের মাথা থেকে অবন্তিকার কল্পনার ভূত নেমেছে। বিয়ের দিন বন্ধুদের মধ্যে হাসি ঠাট্টা চলছে, কিন্তু একটি মেয়ের চোখ সবসময় শিবমের দিকে। মেয়েটি দেবোত্তমা, দেবলীনার ছোট বোন। সে আগেও রিতমের সাথে শিবমকে দেখেছে। তখন থেকেই একটা ভালো লাগার সূত্রপাত। তবে শিবম কখনো সেভাবে ভাবেনি। বিয়ের দিন দেবোত্তমা শিবমের সাথে 2-1বার কথা বলার চেষ্টা করলো, কিন্তু শিবম টুকটাক কথা বলে এড়িয়ে গেল। রিতমের বিয়ের পর্বও মিটল। দেবোত্তমার কোনো উপায়ান্তর না দেখে দিদিকে নিজের মনের কথা বলল। দেবলীনা জানতো শিবমের জন্য পাত্রী দেখাশোনা চলছে। রিতমই একদিন গল্প করতে করতে বলেছিল। দেবলীনা সুযোগ বুঝে বলল, আচ্ছা রিতম, আমাদের দেবোত্তমাকে শিবমের পাশে কেমন লাগবে? কেন বলো তো? না, আসলে তোমার ছোট শালী শিবমকে মনে ধরেছে। রিতম লাফিয়ে উঠে বলল, ও তাহলে এই ব্যাপার, দুজনকে ভালোই মানাবে। তুমি তাহলে একবার শিবমের সাথে কথা বলে দেখো। ও তোমার বন্ধু, তোমার কথার গুরুত্ব দেবে। তারপর না হয় একে অপরকে পছন্দ হলে কথা এগোনো যাবে। রিতম দেখছি বলে চুপ করে গেল। শিবম যে কি করবে তা রিতমও ঠিক জানে না। কিছুদিন পর শিবমের সাথে দেখা। কি রে রিতম, বিয়ে করে তো একেবারে ডুমুরের ফুল হলি, আজকাল দেখাই মেলে না। আরে না না, তোর সাথেই দেখা করব বলেই ভাবছিলাম। একটা দরকার ছিল। কেন, কি দরকার? আচ্ছা শিবম, তোর দেবোত্তমা মানে আমার শালীকে কেমন লাগে? কেমন আবার লাগবে? এ কেমন অদ্ভুত প্রশ্ন। আসলে ও তোকে পছন্দ করে। শিবম কথাটা শুনে আকাশ থেকে পড়ল। বলল, দেখ, আমি সেভাবে ওকে কখনো দেখিনি। এখন থেকে দেখবি। আমাকে একটু টাইম দে, ভেবে দেখি, তারপর জানাবো। এই বলে শিবম বিষয়টা এড়িয়ে গেল। রিতম ভাবল শিবমকে বলে লাভ নেই, বরং কাকিমা মানে শিবমের মায়ের কানে কথাটা তুলি। যেমন ভাবা তেমন কাজ। শিবমের মাও দেবোত্তমার ছবি দেখে খুব খুশি হলেন। এবার শিবমকে রাজি করানোর পালা। রবিবার শিবমের মা শিবমের ঘরে এসে বসলেন। এই সময় উনি কাজে ব্যস্তই থাকেন। শিবম বুঝল মায়ের কিছু অভিসন্ধি রয়েছে, তাই নিজেই সোজাসুজি প্রশ্ন ছুড়ে দিল। বলো মা, কি বলবে? হ্যাঁ, তোর সাথে একটু কথা ছিল। বলছি দেখ, আমার বয়স হচ্ছে, তোর ঠাকুমা কবে আছে কবে নেই, উনি ওনার নাত বউয়ের মুখটা দেখে যেতে চান। তুই আর আপত্তি করিস না। শিবম এবার বিরক্ত হয়ে বলল, আমার আপত্তি তোমরা শুনবে? যা ভালো বোঝো করো। ছেলের সায় পেয়ে বললেন, দেখ, দেবলীনার বোন খুব ভালো মেয়ে, তোকে পছন্দ করে। রিতম বলছিল। শিবম মাঝপথে মাকে থামিয়ে দিয়ে বলল, ও বুঝতে পেরেছি, সব ওর চাল। নিজে বিয়ে করেছে, এবার আমাকেও বিয়ে দিয়ে ছাড়বে, শান্তি দেবে না। মা, যা পারো করো বলে শিবম ঘর থেকে বেরিয়ে গেল। শিবমের মা ভাবলেন, যখন না বলেনি তখন ছেলের পাত্রী পছন্দ। আসলে শিবম সেদিন আর কথা বাড়াতে চাইছিল না। বিয়েতে মত না দিলে মা আবার অবন্তিকাকে নিয়ে ভাবতে শুরু করবে তার ছেলের পাগলামি এখনো সারেনি। শিবমের মা আর দেরি না করে রিতমকে ফোন করলেন। যত তাড়াতাড়ি ছেলের বিয়েটা সেরে ফেলা যায় ততই মঙ্গল। কখন আবার ওর মতিভ্রম হবে কে জানে। কথা হলো কিছুদিন পর দেবলীনার বাড়িতে শিবমের মা শিবমকে নিয়ে বিয়ের কথা বলতে যাবেন। সব কিছু ঠিকঠাক চলছে। শিবমের মা খুব খুশি। এর মধ্যেই খবর এলো শিবমের মামা খুব অসুস্থ। শিবমের মা বললেন, আমি বর্ধমান যেতে পারবো না, তোর ঠাকুমাকে একা রেখে যাওয়া যাবে না। তুই বরং মামাকে গিয়ে একবার দেখে আয়, আমি পরে গিয়ে দেখা করব। আমার বাতের ব্যথাটাও খুব বেড়েছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। শিবম সম্মতি জানালো। আজকাল শিবম বিশেষ না করে না। অকারণ কথা বলতে ওর আর ভালোও লাগে না।
সে জানে তার মা শুনবে না, তাছাড়া অনেক দিন মামা বাড়িও যাওয়া হয়নি। সে পরের দিন ভোরেই বর্ধমানের উদ্দেশ্যে ট্রেন ধরল। ট্রেনে সেদিন খুব ভিড়। তবে শিবম বসার জায়গা পেয়ে মাথা নিচু করে একটু ঘুমিয়ে নিল। কিন্তু আবার সেই অ্যাক্সিডেন্টের স্বপ্নটা দেখল যে একটি ছেলে চলন্ত ট্রেন থেকে পড়ে গেছে, চারদিকে রক্তাক্ত। কিন্তু আবার ছেলেটির মুখ দেখতে পেল না। সঙ্গে সঙ্গে ভয় ঘর্মাক্ত হয়ে ঘুম ভেঙে গেল। ভয় সে আর ঘুমালোই না। ঘুম ভাঙাতে এক কাপ চা খেলো। এদিকে সবুজ মাঠ ঘাট পেরিয়ে ট্রেন ছুটছে, কত হকার, কত যাত্রীর ভিড়। হঠাৎ একটু দূরে নজর গেল, এক ভদ্রমহিলা বসে, অবিকল অবন্তিকার মতোই দেখতে, সেই লম্বা বিনুনি, উজ্জ্বল ফর্সা রং, আয়ত চোখ, তবে বয়স অনেক বেশি, 50-এর কোটায়। মুখে হালকা বলি রেখা, চোখে চশমা। শিবম ভাবল আবার সে কোন ভুল করছে না তো। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই মহিলার দিকে। তবে কি নি অবন্তিকার মা বা আত্মীয়? চেহারায় এত মিল, উচ্চতা গড়ন সব এক। কেই নি, শিবমকে জানতেই হবে। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। সে সবার কাছে প্রমাণ করে দেবে অবন্তিকার অস্তিত্ব বাস্তব, কল্পনা নয়। ভদ্রমহিলা ট্রেন থেকে নামার জন্য উঠে দাঁড়ালেন। শিবমও সিট ছেড়ে উঠে পড়ল। বর্ধমান যাওয়ার কথা সে ভুলেই গেল। ট্রেন থেকে নেমে ভদ্রমহিলা একটা রিক্সা নিলেন। শিবমও একটা রিক্সা নিয়ে মহিলাকে অনুসরণ করল। ভদ্রমহিলা একটা ছোট বাড়ির সামনে এসে থামলেন। রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে চলে গেলেন। শিবম সেখানে নেমে দেখল বাড়িটির চারিদিকে পাঁচিল ঘেরা, সামনে ছোট লোহার গেট। গেট পেরিয়ে ছোট্ট বাগান, ফুল গাছে ভর্তি। তারপর বাড়ির কাঠের প্রবেশদ্বার। আর কিছু বোঝার উপায় নেই। তবে ভদ্রমহিলা তালা খুলে ভেতরে ঢুকলেন। সম্ভবত তিনি একা থাকেন, অথবা এখন কেউ নেই, পরে আসতে পারে। সেদিন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে শিবম ফিরে গেল। ভাবল কাল আবার আসবে। সেদিন ভেতরে যাবার সাহস হলো না। বাড়ি ফিরে হুলুস তুলুস কাণ্ড। ঢুকতেই মা বলল, কিরে শিবম, মামার বাড়ি যাসনি? মামা ফোন করেছিল, আমি তো চিন্তা করে পাগল হয়ে যাচ্ছি। সেই ক্ষণ ভোরে বেরোলি, কোথায় ছিলিস এতক্ষণ? শিবম আগে থেকেই ভেবে রেখেছিল যে সে কি বলবে বাড়ি ফিরে। ট্রেনে একজন পুরনো বন্ধুর সাথে দেখা হলো। জোর করে ওর বাড়ি নিয়ে গেল। নিয়ে গেলে, যার তুই বাড়ি চলে গেলি, মামা বাড়ি গেলি না? মামাকে আমি ফোন করেছিলাম, মামা ভালো আছেন, তুমি চিন্তা করো না। শিবমের মা আর কিছু বলার আগে সে ক্লান্তির অজুহাত দেখিয়ে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতেও কিছু খেলো না। সারা রাত ছটফট করতে থাকলো। কে এই ভদ্রমহিলা? অবিকল অবন্তিকার মতো দেখতে, হাঁটা চলাও অবন্তিকার মতো। এমন কি রহস্য আছে, তাকে জানতেই হবে। শিবম সকালে উঠে অফিস যাওয়ার নাম করে বেরিয়ে পড়ল। কিন্তু অফিস গেল না। সোজা ট্রেন ধরে সেই ভদ্রমহিলার বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কিন্তু ভিতরে প্রবেশ করলো না। ভাবল বাইরে বসে আগে লক্ষ্য করি। অবন্তিকা যদি আমাকে দেখে আবার কোথাও চলে যায়, রিস্ক নিয়ে লাভ নেই। আগে বিষয়টা বুঝতে হবে। কাছে একটি গাছের ছায়া দেখে বসে পড়ল। সব কাজ তার মাথায় উঠল। এখন একটাই উদ্দেশ্য, অবন্তিকার রহস্য উন্মোচন। কিছু সময় পর দেখল কয়েকজন বাচ্চা এসে ভিতরে গেল। ভদ্রমহিলা বাইরে এসে ওদেরকে নিয়ে গেলেন। ঘন্টা দুয়েক পর সবাই চলে গেল। চলে যাবার সময় উনি সকলের হাতে চকলেট দিলেন। বাচ্চাগুলোর সাথে বই খাতার ব্যাগ ছিল। দেখে শিবমের মনে হলো উনি বোধহয় বাচ্চাদের পড়ান। আবার ভেতরে অবন্তিকাও পড়াতে পারে, কি জানি। কিন্তু অবন্তিকা একবারও বাইরে এলো না কেন? তবে কি ও এখানে থাকে না? কিন্তু এই ভদ্রমহিলা কি অবন্তিকার মা বা আত্মীয়া? এক গাদা প্রশ্ন শিবমের মাথায় ঘুরপাক খেতে লাগলো। একটু পরপর লক্ষ্য করলো সারাদিন ধরে সেই ভদ্রমহিলার বাড়িতে কিছু মহিলা যাতায়াত করছে। তাদের সকলের হাতে জামা কাপড়ের ব্যাগ। তবে কি উনি জামা কাপড় বিক্রি করেন? অবন্তিকা বলেছিল ফ্যাশন ডিজাইনিং করছে। তবে কি ও এসব করছে এখানে থেকে? কিছু বোঝার উপায় নেই বাইরে থেকে। ভিতরে গিয়ে দেখতে হবে একবার। শিবম দুরু দুরু বুকে লোহার ছোট গেট খুলে বাগান পেরিয়ে কাঠের সদর দরজার সামনে এসে দেখলো দরজা হালকা করে ভেজানো। সে আলতো ধাক্কা দিতেই খুলে গেল। ধীরে ধীরে নিঃশব্দে ভিতরে ঢুকে দেখলো ভদ্রমহিলা মেশিনে বসে টেলারিং করছেন। সারা ঘর জামা কাপড় পোশাকে সাজানো।
বাড়িটা বেশি বড় নয়, একটা ঘর, রান্নাঘর, বাথরুম আর ছোট একটা ডাইনিং। সামনে থেকে দাঁড়িয়ে সবটা দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে তো কেউ নেই। ভদ্র মহিলার বয়স হলেও এখনো ভীষণ সুন্দরী, একদম অবন্তিকার মতো। মাথায় একঢাল চুল, এনার অবশ্য চুলে সামান্য পাক ধরেছে, উজ্জ্বল রং, সেই মোহিনী চোখ, আরও পরিণত ব্যক্তিত্ব। বয়স আনুমানিক 50 বা 1-8 বছর কম হলেও হতে পারে। ভদ্রমহিলা এতক্ষণ কিছু লক্ষ্য করেননি, কিন্তু হঠাৎ শিবম আরেকটু ভিতরে ঢুকতেই, মহিলার সামনের দেওয়ালে টাঙানো ছবিটাতে শিবমের ছায়া পড়তেই তিনি চমকে উঠে পিছনে ফিরে তাকালেন। চোখাচোখি হতেই শিবম বলল, মাফ করবে, দরজা খোলা দেখে ঢুকে পড়েছি। আসলে আমি একজনকে খুঁজছি। হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? আসলে এখানে অবন্তিকা বলে কেউ থাকে? হ্যাঁ বলুন, আমি অবন্তিকা। আপনি অবন্তিকা? মানে অবন্তিকা মিত্র? হ্যাঁ, আমি অবন্তিকা মিত্র। সেটা কি করে সম্ভব? আমি যাকে খুঁজছি তার বয়স 22-23-এর বেশি নয়, কিন্তু অবিকল আপনার মতো দেখতে। আচ্ছা, আপনার কোনো মেয়ে আছে? না, আমি বিয়ে করিনি। তবে কোনো বোন? না, তাও নেই। কেউ নেই? তবে আপনার মতো দেখতে থাকে একদম, নামটাও এক, কি করে সম্ভব? শুধু আপনার বয়সটা যা একটু বেশি। অবন্তিকা রেগে গিয়ে, রসিকতা হচ্ছে আমার সাথে? সকাল সকাল খেয়ে এসেছেন নাকি? দেখে তো ভদ্র করে ছেলে মনে হচ্ছে। এখানে আমি ছাড়া আর কেউ থাকে না। আসুন এখন, আমার অনেক কাজ আছে। আপনার ভুল হচ্ছে কোথাও। অবন্তিকা শিবমকে বাড়ি থেকে বের করে দরজা এঁটে দিল। ওকে আর কিছু বলার সুযোগও দিল না। শিবমও হতভাগ, কি করবে বা বলবে ভেবে পাচ্ছিল না। সেদিনের মতো বাড়ি ফিরল, কিন্তু তার মনে এখন ঝড় বইছে। সকালে যথারীতি আবার সেখানে হাজির। আজ আর কোনো ভয় নেই, সোজা ভিতরেই ঢুকে পড়ল। অবন্তিকা সেই সময় বাচ্চাদের পড়াচ্ছিল। বাচ্চাগুলোকে দেখে বোঝাই যাচ্ছে যে তারা খুব গরিব পরিবারের। কাছে একটা আদিবাসী বসতি রয়েছে তাদের ছেলে মেয়ে সম্ভবত। অবন্তিকা বাচ্চাদের সামনে শিবমকে কিছু বলল না। শিবম ও ঠায় একটা চেয়ার নিয়ে ঘরের এক কোণে বসে রইল। বাচ্চাগুলো চলে যেতেই অবন্তিকা রক্তচক্ষু হয়ে শিবমকে বলল, আচ্ছা তেন্দর ছেলে তো, আজ আবার এসেছো? বললাম না তুমি যাকে খুঁজছো সে এখানে থাকে না। তোমার মতলবটা কি বলো তো? আমার কাছে বিশেষ টাকা পয়সা নেই, জানি তুমি চম্পট দেবে। শিবম একটু হেসে বলল, আপনি জানেন আমি একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার। আমাকে দেখে কি চোর মনে হয়? তো কি করে জানবো? আমি তো চিনি না তোমাকে। কার মনে কি আছে ভগবানই জানেন। দেখে তো ভালোই ছেলেই মনে হয়। তবে এখানে এসে আমাকে জ্বালাতে এলে কেন? এমনি এলাম। আপনাকে দেখলে আমার তার কথা মনে পড়ে, শান্তি পাই, তাই চলে আসি। কি যে ফালতু বকবক করো, একটু জল দাও তো। বাবা আপনি থেকে তুমিতে চলে এলে যে বড়। আমি তোমাকে তুমিই বলবো, আপনি বলতে ভালো লাগে না, কেমন পরপর লাগে। তাছাড়া তুমিও তো তুমি বললে আমাকে। সে তুমি ছোট তাই, ছোট ছোট বলবে না। একটু জল দাও, আমার অনেক বয়স। ভাবলো এর মাথা খারাপ, জল দিয়ে বিদায় করি। অবন্তিকা জল নিয়ে এলো। শুধু জল? আমার খিদে পেয়েছে। দুপুরে কাউকে শুধু জল দিতে আছে? রান্না করেছো? কখন করব, সেই থেকেই তো জ্বালিয়ে খেলে। যাও আমার জন্য রান্না করো। অবন্তিকা যেন কিছুই বলতে পারছে না। এই একদম যেন তার মতো ছেলে মানুষ, অবুঝ। কিন্তু এ কে? কেন এর মধ্যে আমি তাকে দেখেছি? একে দেখতে তো একেবারেই আলাদা, কিন্তু হাবভাব একদম এক। কে এই ছেলেটি যাকে সবে দেখে মনে হচ্ছে কতদিনের চেনা? তবু বাস্তবে ফিরে এসে নিজেকে সামলে বলল, না পারবো না। তুমি অচেনা অজানা এসে আমাকে হুকুম করবে? আরে হুকুম না, আবদার। বড় খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি আপনার জন্য, খাওয়ার সময়ও পাইনি। আমার জন্য সময় পাওনি? কি অদ্ভুত কথা। খেয়ে চলে যাবে কিন্তু? হ্যাঁ চলে যাব। আমাকে তাড়াতে পারলেই তো তুমি হাঁপ ছেড়ে বাঁচো। সেদিন খুব যত্ন করে অবন্তিকা শিবমকে খাওয়ালো। সামনে মুখে যাই বলুক, শিবমকে সে কেন জানে না দূরে ঠেলতে পারছে না। এ যেন এক অদ্ভুত অনুভূতি। এভাবেই শিবম রোজ আসতে থাকলো। অবন্তিকা রোজ তাকে রেঁধে বেড়ে খাওয়ায়, গল্প করে। তার নিঃসঙ্গ জীবনে শিবম আনন্দ নিয়ে এলো। শিবমের সাথে অবন্তিকার এক অদ্ভুত অসমবয়সী সখ্যতা গড়ে উঠল, যা একেবারেই পবিত্র নির্মল, যেখানে নেই কোনো কামনা বাসনা, শুধু একে অপরকে দেখে কথা বলেই দুজনে খুশি।
এই সম্পর্কের কোনো নাম নেই, বন্ধুত্ব রয়েছে, তবে বন্ধুর চেয়ে বেশি। এখন শিবম অফিস কম যায়, বাড়ি থেকেই কাজ করে, তবে অবন্তিকার বাড়িতে চলে যায় রোজ সকালে। শিবমের মা বাবা ভাবে ছেলে অফিস গেছে। আজকাল ছেলেকে অনেক দিন পর হাসি খুশি দেখে তারা ভাবে দেবোত্তমার সাথে বিয়ে হবে, তাই সে এত খুশি। দেবোত্তমাই তার আনন্দের কারণ। মাস খানেক পর একদিন শিবম অবন্তিকার বাড়িতে ঢুকে দেখে অবন্তিকা দেওয়াল থেকে একটা ছবি নামিয়ে পরম যত্নে নিজের আঁচল দিয়ে মুছিয়ে মালা চন্দন পরালো। তারপর তার সামনে অনেক রকম খাবার সাজিয়ে দিল। ধূপ মোমবাতি জ্বালিয়ে চুপ করে বসে কেঁদে চলেছে। শিবম চুপচাপ সব দেখল। তারপর আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, কে হন ইনি? অবন্তিকা চোখ মুছে বলল, ও শিবম, কখন এলে? আমাকে ডাকনি কেন? এড়িয়ে যেও না, কে হন ইনি? অন্যের ছবি জড়িয়ে অবন্তিকাকে কাঁদতে দেখে শিবমের এক অকারণ রাগ হলো। অবন্তিকা দেখল উত্তর না দিয়ে উপায় নেই। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার স্বামী জয়ন্ত। তবে এই যে বললে সেদিন তুমি বিয়ে করনি। না, আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমি চিরকাল মন থেকে ওকে স্বামী বলেই মেনে এসেছি। শিবম বলল, জানো, তোমার জয়ন্ত যেমন তোমাকে ছেড়ে চলে গেছে, আমার অবন্তিকাও তেমন আমাকে ছেড়ে হারিয়ে গেল। না, জয়ন্ত আমাকে ছেড়ে যেতে চায়নি, আমার নিয়তি ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কি হয়েছিল ওনার? আমাকে বলো অবন্তিকা, বলে হালকা হও। আর কতদিন একা নিজের দুঃখের বোঝা বইবে? অবন্তিকার দ্বিধা না করে বললেই চলল। তখন কলেজে পড়ি, তখন জয়ন্ত আমার জীবনে আসে। প্রথম দেখায় প্রেম, বেশ কয়েক বছরের গভীর সম্পর্ক। জয়ন্ত তখন বেকার, তারপর একটা কিছুদিন চেষ্টা করে চাকরিও পেয়ে গেল। আমি বছর 5 ছোট ছিলাম ওর থেকে। বলল বিয়ে করতে চাই, তাই আমাকে ওর পরিবারের সাথে আলাপ করাতে বাড়িতে নিয়ে যাবে। আমি একটা কোর্স করছিলাম, বললাম ওটা শেষ হলেই বিয়ে করব। কথা ছিল দেখা করব ওর বাড়িতে। সপ্তাহখানেক কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই। ফোন পাচ্ছি না, বাড়ি চিনি না। অনেক কষ্ট করে ওর এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম। সে যা বলল তাতে এক লহমায় আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কি বলল অবন্তিকা? অবন্তিকা তখন হাপুস নয়নে কাঁদছে। বলল, জয়ন্ত অফিস থেকে ফেরার সময় ট্রেনে খুব ভিড় ছিল, ও বাইরের দিকে ঝুলছিল। অনেক চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেনি। তারপর হঠাৎ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, আর মুহূর্তে সব শেষ। প্রত্যক্ষদর্শীরা দেখেছে, তাদের কাছে সেও খবর পেয়েছে। তারপর কিছুদিন পর আমার মা মারা গেলেন। আমি এখানে দিদার বাড়ি চলে এলাম। দিদাও মায়ের অকালে চলে যাওয়া মেনে নিতে পারলেন না। আমি একা হয়ে গেলাম। এখন এই টেলারিং করেই বাচ্চাদের পড়াই, তবে টাকা নিই না। টেলারিং করে যা হয় আমার একার পক্ষে যথেষ্ট। ইচ্ছে ছিল বুটিক খুলবো, আর হয়ে উঠল না। শিবম চুপ করে সব শুনল। তারপর বলল, কি অদ্ভুত মিল আপনার সাথে আমার গল্পের। অবন্তিকা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসে মিল? সে বলবো একদিন, আজ আসি, কাল আবার দেখা হবে। শিবম চলে যেতে অবন্তিকা আবার পুরনো স্মৃতির সমুদ্রে ডুব দিল। আজ 27-28 বছর হয়ে গেল জয়ন্ত নেই। অবন্তিকা তার স্মৃতি আঁকড়ে বসে আছে। জয়ন্তর কথা ভাবতে ভাবতে শিবমের কথা তার বারবার মনে পড়ছে। কিন্তু কেন? জয়ন্তকে ভালোবাসে সে? শিবম কত ছোট, তবে কি? এই হীন চিন্তা মনে ঠাঁই না দেওয়াই ভালো। রোজ শিবম 9টার মধ্যে চলে আসে, কিন্তু আজ এত দেরি হচ্ছে কেন? অবন্তিকা রোজ শিবমের পথ চেয়ে বসে থাকে। শিবম ছাড়া তার আর কিছুই ভাবতে ভালো লাগে না। তবে শিবম কি আর আসবে না? আসবেই বা কেন? এসব 7-5 ভাবতে থাকলো। এর মধ্যেই হাঁপাতে হাঁপাতে সে এসে হাজির। তাকে দেখে অবন্তিকার ধরে প্রাণ ফিরে এলো। কি গো, এত হাঁপাতে কেন? আর বলো না, আজ ট্রেনটা লেট করলো। জানি তুমি আবার চিন্তা করবে, ওদিকে একটা রিক্সা পেলাম না, ছুটতে ছুটতে এলাম। অবন্তিকা মেকি রাগ দেখিয়ে বলল, বই গেছে আমার তোমার পথে বসে থাকতে। শিবম মাথা নিচু করে জুতো খুলতে খুলতে বলল, সে তো দেখতেই পাচ্ছি, ঠায় বাগানে দাঁড়িয়েছিলে, আমি এলাম তবে ঘরে ঢুকলে। অবন্তিকা বুঝলো সে শিবমের সাথে কথায় পারবে না। তাছাড়া তার চুরি ধরা পড়েই যাবে বেশি কথা বাড়ালে। সে ভিতরে গিয়ে রান্না বসালো। আজ অনেক কিছু রাঁধল। বাহ, এত এলাহি আয়োজন! কিন্তু তুমি করে জানলে অবন্তিকা আমি এগুলো খেতে ভালোবাসি। জানি আমার মনে হলো। চলো এখন শুরু করো। অবন্তিকাও বসলো।
সে না বসলে শিবম খেতে চায় না। খুব তৃপ্তি করে খেয়ে উঠে শিবম বলল, তোমার রান্নার হাতটা কিন্তু খাসা, ইচ্ছে করছে তোমার হাতে একটা, বলেই নিজেকে সামলে নিল। মনে হলো কথাটা বলা শোভনীয় হবে না। অবন্তিকা বুঝেও চুপ করে রইল। দুপুর গড়িয়ে বিকেল হলো, ঝুমঝুমি বাজিয়ে পাশের রাস্তা দিয়ে ঘটি গরমওয়ালা যাচ্ছে। শিবম বলল, এই ঘটি গরম খাবে? অবন্তিকার সায় পেয়ে ঘটি গরমওয়ালাকে শিবম হাঁক দিল। পাশ থেকে অবন্তিকা বলল, ঝাল কম কিন্তু আমারটা। শিবমের অবন্তিকাও ঠিক এমনই বলতো। ঘটি গরম খেতে খেতে দুজনের গল্প শুরু হলো। শিবম হঠাৎ বলে উঠল, জানো, আমার অবন্তিকাও খুব ঘটি গরম খেতে ভালোবাসত। অবন্তিকা বলল, আচ্ছা বলো তোমার অবন্তিকার গল্প। বলতে তো ইচ্ছে করছে, কিন্তু ভয়ও লাগছে তুমি না আবার আমাকে পাগল ভেবে বসো। খামোকা পাগল ভাবতে যাব কেন, বলোই না শুনি। আচ্ছা যখন অভয় দিচ্ছ তবে বলি। এই বলে সে তার অবন্তিকার দেখা হওয়া থেকে তার গায়েব হওয়া সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করল। এমনকি এও বলল যে লোকে তাকে বলে সে অস্তিত্বহীনার প্রেমে পড়েছে, কিন্তু সে মানতে নারাজ। সে বিশ্বাস করে তার অবন্তিকা বাস্তব। সব শুনে অবন্তিকা ঘুম মেরে গেল। কি বলবে বুঝতে পারল না। এদিকে বাইরে অঝোর ধারে বৃষ্টি পড়ছে। শিবম চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকলো। অবন্তিকার বয়স যেন অনেক কমে গেছে। সামনে যেন তার নিজের অবন্তিকাই বসে আছে। সেদিন শিবম আর বাড়ি ফিরতে পারল না। প্রচণ্ড ঝড়ে যাতায়াত ব্যবস্থাও বিপর্যস্ত। সারা রাত তারা একে অপরের সামনে বসেই রইল। অবন্তিকার দু চোখে অশ্রুর ধারা। তার কথা বলার ক্ষমতা লোপ পেয়েছে। শিবমও কিছু বলতে পারছে না। সে কিছুই বুঝতে পারছে না। শিবম একবার অবন্তিকার কাছে যাওয়ার চেষ্টা করল। অবন্তিকা কম্পমান হৃদয় শিবমকে জোর করে সরিয়ে দিল। যাও, তুমি একটু ঘুমিয়ে নাও শিবম, আমি এখানেই বসি। শিবম অবন্তিকার আপত্তি বুঝে ঘরে গিয়ে বাধ্য ছেলের মতো শুয়ে পড়ল। একটু ঘুমিয়েও পড়ল। অবন্তিকা বসে বসে ভাবতে লাগলো, সে কি শুনল? অবিশ্বাস্য। তার সাথে জয়ন্তর একটি বিয়ে বাড়িতেই প্রথম দেখা হয়েছিল। জয়ন্ত একটা কাগজে ফোন নাম্বার লিখে অবন্তিকার হাতে দিয়েছিল। এমনকি তারা ব্যান্ডেলে একটা লেকের ধারেই দেখা করত, ঘটি গরম খেত। প্রথম দেখার দিন সেও হলুদ রঙের শাড়ি পরেছিল। শাড়িটা আজও সে যত্ন করেই রেখেছে। সেও আগে ব্যান্ডেলেই থাকতো, সে শিবমকে বলেনি। কিন্তু এসব শিবমের জানার কথা নয়। তবে কি শিবমই তার জয়ন্ত? এও কি সম্ভব? এসবের তো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কে বিশ্বাস করবে তাদের এই আজগুবি কথা? অবন্তিকা এবার শিবমের ঘরের সামনে গিয়ে দেখল সে অঝরে ঘুমোচ্ছে। তার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, তুমি এসেছো জয়ন্ত, আমার অপেক্ষা বৃথা যায়নি। তবে তুমি আমাকে এতটাই ভালোবেসেছিলে যে মৃত্যু আমাদের আলাদা করতে পারেনি। কোনো অলৌকিক ক্ষমতা তোমাকে আমার কথা মনে করিয়েছে, তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু অদৃষ্টের এমন পরিহাস যে আবার আমাদের বিচ্ছেদ ঘটবে, আমাদের মিলন এ জন্মে অসম্ভব। কিন্তু এসব কথা কখনোই শিবমকে জানতে দেওয়া যাবে না। আমার জীবন তো কেটে গেছে, ওর এখনো আস্তকাল বাকি। ওর জীবনটা আমি নষ্ট হতে দেব না। ধীরে ধীরে ওর সাথে দূরত্ব বাড়াতে হবে। এভাবেই রাতটা কাটল। সকালে ভোরের আলো ফুটতেই অবন্তিকা বলল, তুমি আজ বাড়ি চলে যাও, ওদিকে তোমার বাড়িতে দুশ্চিন্তা করবে। শিবম গতকাল বাড়িতে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু বিপর্যয় সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাই আর বাড়িতে খবর দেওয়া হয়নি। শিবম শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। অবন্তিকা শিবমের চা টেবিলে রেখে চলে যাচ্ছিল। শিবম কিছুটা ইতস্তত করে বলল, কাল রাতের জন্য আমি দুঃখিত, আর কখনো এরকম হবে না। তুমি দয়া করে আমার ওপর রাগ করো না। অবন্তিকা কোনো উত্তর না দিয়ে ভিতরে চলে গেল। শিবম যাওয়ার বেলা বলে গেল, আমি আসছি। অবন্তিকা হ্যাঁ বলল মাথা নেড়ে। শিবম চলে যাওয়ার সময় সে দোরগোড়ায় ঠায় দাঁড়িয়ে রইল। যতক্ষণ শিবমকে দেখা গেল ততক্ষণ কোথাও নড়ল না। এর মধ্যেই একদিন রিতম শিবমের সাথে দেখা করতে অফিসে গেছিল। সেখানে গিয়ে জানলো শিবম খুব কম অফিসেই আসে, বাড়িতে থেকেই কাজ করে। রিতম শিবমের বাড়িতে এলে ওর মা বললেন যে ছেলে অফিসে গেছে। রিতমের মনে সন্দেহ দানা বাঁধল। শিবম দেবোত্তমার ফোন ধরে না, সে তার দিদির কাছে কাঁদছে। দেবলীনা রিতমকে খোঁজ নিতে বলল। যতই হোক তার বোনের ভবিষ্যতের ব্যাপার। একদিন সে রিতমের পিছু নিল। আড়াল থেকেই দেখলো যে শিবম মাঝবয়সী এক মহিলার বাড়ি এসে সারাদিন পড়ে থাকে, খাওয়া দাওয়া করে, খোশগল্প করে।
ভাবল এই মহিলার সাথে শিবম অবৈধ সম্পর্কে জড়িয়েছে। শিবম সারা রাত বাড়ি না ফেরায় শিবমের মা রিতমকে শিবমের খোঁজ নিতে ফোন করলেন। আচ্ছা রিতম, তুই কি জানিস যে শিবম দেবোত্তমার সাথে বেরিয়েছে কিনা? এখনো ছেলেটা বাড়ি ফেরেনি। রিতম বলল, শিবম দেবোত্তমার সাথে বেড়ানো তো দূর, সেই দেখে যাওয়ার পর থেকে আর ওর সাথে ফোনেও কথা বলেনি। পছন্দ না হলে বলে দিতে পারতো। একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার শিবমের নেই। শিবমের মা অবাক হয়ে বললেন, কেন করছে ও এইসব? আমি তো কিছুই জানি না। তখন রিতম শিবমের সমস্ত কীর্তিকলাপ রং চড়িয়ে তার মায়ের কানে তুলল। তুই একবার আমাকে ওই মহিলার কাছে নিয়ে যাবি রিতম? শিবমের ব্যবহারে আমি লজ্জিত। শিবমকে কিছু বললে শুনবে না, ভীষণ জেদি। তার চেয়ে বরং ওই মহিলাকে যদি ধমকে টাকা পয়সা দিয়ে শিবমের জীবন থেকে তাড়ানো যায়। টাকার জন্যই তো আমার সরল ছেলেটাকে ফাঁসানো। ঠিক হলো শিবম যেদিন সত্যি অফিস যাবে সেদিন তারা ওই মহিলার বাড়ি যাবে। রিতম অফিসে গিয়ে জেনেছে শিবম প্রতি বুধবার অফিসে আসে। সেদিন সম্ভবত সে দুপুরের দিকে অবন্তিকার সঙ্গে দেখা করতে যেত। মঙ্গলবার সকালে শিবম বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই শিবমের মা জিজ্ঞেস করলেন, কি রে, সারা রাত কোথায় ছিলিস? আমরা সবাই দুশ্চিন্তা করছিলাম। এমন ভাব করলেন যেন তিনি কিছুই জানেন না। শিবম উত্তরে বলল যে সে কাল এক কলিগের বাড়িতে ছিল, ঝড় বৃষ্টিতে আটকে পড়েছিল। পরের দিন বুধবার, শিবমকে আজ অফিসে যেতে হবে। বেলার দিকে সে অবন্তিকার সাথেই দেখা করবে। শিবম বের হতেই রিতম শিবমের মাকে নিয়ে অবন্তিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রিতম সারা রাস্তা শিবমের মাকে ওই মহিলার বিরুদ্ধেই তাতাতে থাকলো। শিবমের মা অবন্তিকার বাড়ির সামনে পৌঁছে সোজা ভিতরে চলে এলেন। এসে দেখলেন অবন্তিকার সামনে বসে সেলাই করছে। শিবমের মাকে দেখে সে জিজ্ঞেস করল, কি দরকার? আপনাকে তো ঠিক চিনলাম না। শিবমের মা কোনো ভনিতা না করে বললেন, আমি শিবমের মা। তারপর রাগত স্বরে বললেন, বয়স বাড়লেও রূপে এতটুকু ভাটা পড়েনি দেখছি। আর ওই রূপের আগুনেই আমার বাচ্চা ছেলেটা আর মাথাটা চিবিয়ে খাচ্ছেন। অবন্তিকা বললেন, আপনি ভুল বুঝছেন, থামুন, আমাকে ওসব বোঝাতে আসবেন না। শিবম রোজ আপনার কাছে এসে কেন পড়ে থাকে, রাত কাটায়, বাড়িতে মিথ্যা বলে, কি সম্পর্ক আপনার সাথে শিবমের? অবন্তিকা লক্ষ্য করল শিবমের মা রাগে থরথর করে কাঁপছেন। এতটা পথের ধকলে তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অবন্তিকা তাকে এবং রিতমকে বসতে দুটি চেয়ার এগিয়ে দিল। শিবমের মা আর দাঁড়িয়ে থাকতে না পেরে শত রাগ সত্ত্বেও বসে পড়লেন। কিন্তু রিতম দাঁড়িয়ে রইল পাশে। সে অবন্তিকার প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল। শিবমের মায়ের দিকে অবন্তিকা একটা জলের গ্লাস এগিয়ে দিল। শিবমের মা এবার একটু নরম হলেন। এমনিতেই উনি নরম মনের মানুষ, কিন্তু ছেলের ভবিষ্যতের চিন্তা তাকে আজ কঠিন করে তুলেছে। একটু জল খেয়ে তিনি বললেন, দেখুন, আমার ছেলে অবুঝ। আপনার যা টাকা পয়সা লাগে বলুন, আমি সব দেব, কিন্তু দয়া করে ওকে ছেড়ে দিন। অবন্তিকা শান্ত কণ্ঠে বলল, তার কিছু চাই না। আরও বলল যে শিবম নিজেই তার কাছে আসে, সে কাউকে আটকে রাখেনি। শিবমের মা বলল, দেখুন, ওর সামনে বিয়ে, এসব জানাজানি হলে ওর বিয়েটা ভেঙে যাবে। কিছুদিন আগে এক কাল্পনিক অবন্তিকার প্রেমে পাগল হয়ে উঠেছিল। কত কষ্ট করে আমরা ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলাম। এখন আবার আপনি এভাবে জীবনটা নষ্ট করে দেবেন না? আমি হাত জোড় করছি আপনার কাছে। অবন্তিকা কিছু বলল না। তার কথা এনারা বিশ্বাসও করবেন না। একটু থেমে সে বলল, আমাকে কি করতে হবে বলুন? আপনি যেভাবে হোক শিবমের এখানে আসাটা বন্ধ করুন। অবন্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যথাসম্ভব চেষ্টা করব। তারপর হাত জোড়ে করে বলল, এবার আপনারা আসুন। রিতম শিবমের মাকে নিয়ে ফিরে এলো। রিতম অবন্তিকার সাথে একটাও কথা বলেনি। সে জানতো শিবম জানলে সে রিতমের ওপর বেজায় চটে যাবে, কিন্তু মায়ের ওপর সে কিছু বলতে পারবে না। তাই সে পুরো ব্যাপারটা তার মায়ের ওপরই ছেড়ে দিয়েছিল। তবে কি বলতে হবে না হবে সেসব সে শিবমের মাকে আগে তাকে তোতা পাখির মতো বুঝিয়ে দিয়েছিল। বেলা বাড়তেই শিবম যেই ছোট লোহার গেটটা খুলে ভেতরে ঢুকতে যাবে, অবন্তিকা বলল, এখানে তুমি আর এসো না শিবম। 5 জনে 5 কথা বলছে, আমার বদনাম হচ্ছে। এরকম হলে পাড়ার মেয়ে বউরা আর আমার কাছে কাজ নিয়ে আসবে না। তাদের ছেলে মেয়েদের আমার কাছে পাঠানোও বন্ধ করে দেবে। অবন্তিকা এক নিঃশ্বাসে বলে চলল, তোমরা বড় লোক, কিন্তু আমি গরিব। আত্মসম্মান ছাড়া আমার আর কিছু নেই। তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আর দয়া করে এখানে এসো না। শিবম বলল, তোমাকে কি কেউ কিছু বলেছে?
নাকি সে রাতে আমার ব্যবহারের জন্য তুমি আজও আমাকে ক্ষমা করনি? আরও জীপ্ত কণ্ঠে অবন্তিকা বলল, অত কথা বলতে আমার ভালো লাগছে না শিবম, তুমি আর এখানে আসো আমি চাই না। তুমি আমাকে তাড়িয়ে দিতে চাও অবন্তিকা? শিবমের কাঁদো কাঁদো গলা শুনেই অবন্তিকা আর নিজেকে সামলাতে পারল না। সে সোজা ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অবন্তিকার ব্যবহারে মর্মাহত হয়ে শিবম ফিরে গেল। ভিতরে গিয়ে তার ক্ষতবিক্ষত মনের কথা সে নিজের মধ্যে লুকিয়ে রাখল। তার কাছে আর কোনো রাস্তা নেই। শিবমের ভালোর জন্যই ওকে দূরে ঠেলতে সে বাধ্য হলো। শুধু মনে মনে বলল, তুমি বিয়ে করে সুখী হও শিবম। তোমার জীবনে অবন্তিকা সত্যি কোনো অস্তিত্ব নেই, সে তোমার অতীত। শিবমের খুব অভিমান হলো। আর তাছাড়া তার জন্য অবন্তিকার সম্মানহানি হোক তা সে কখনোই চায় না। শিবম এখন বাড়িতেই থাকে, অফিসের কাজ করে। তার মা ভাবলেন ওষুধে কাজ হয়েছে, এবার তাড়াতাড়ি দেবোত্তমার সাথে শিবমের বিয়েটা সেরে ফেলতে পারলেই তিনি নিশ্চিত হতে পারবেন। তবে দেবোত্তমাকে শিবম আজও এড়িয়ে চলে। অবন্তিকাকে ছেড়ে থাকা শিবমের পক্ষে সম্ভব হচ্ছিল না। সে সারাদিন তার চিন্তায় মগ্ন থাকত, রীতিমতো ছটফট করত। এভাবেই একের পর এক সপ্তাহ কাটতে লাগলো। ওদিকে অবন্তিকার খবর কেউ জানে না, তার সাথে যোগাযোগ বন্ধ, তার ফোন বন্ধ দীর্ঘদিন। শিবম আর থাকতে না পেরে ফোন করেছিল অবন্তিকাকে, কিন্তু তাকে ফোনেও পায়নি। শিবম মনে মনে ভয় পেতে লাগলো, অবন্তিকা যদি আবার হারিয়ে যায়? না না, তাহলে সে বাঁচবে কি করে? অবন্তিকার তো খোঁজ তাকে নিতেই হবে। সে না হয় তার অবন্তিকাকে দূরে থেকেই দেখেই চলে আসবে। পরের দিন ভোরে ট্রেন ধরে শিবম অবন্তিকার খুঁজে বেরিয়ে পড়ল। সেখানে পৌঁছে দেখল বাগানের চারদিক অপরিচ্ছন্ন, পরিচর্যার অভাব স্পষ্ট। কিন্তু অবন্তিকা ভীষণ রুচিশীল। চারিদিকে তার সর্বদা নজর থাকে, প্রতিটি ব্যাপারে সে অত্যন্ত যত্নশীল। শিবমের মনটা কেমন যেন করছে। বাড়ির ভেতর ঢুকতে গিয়ে দেখল দরজা ভিতর থেকে বন্ধ। কিন্তু এই সময় অবন্তিকার কাছে বাচ্চারা পড়তে আসে। দরজা আলতো ভেজানো থাকে, কোনো বাচ্চাদের আওয়াজও পাওয়া যাচ্ছে না। চারিদিক শুনশান। সে অনেকবার দরজার কলিং বেল বাজালো, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ মিলল না। কি করবে কিছুই ভেবে পেল না শিবম। তবে কি আবারও অবন্তিকা তাকে ছেড়ে দিয়ে কোথাও চলে গেল? হঠাৎ মনে পড়ল পিছনের জানলা দিয়ে অবন্তিকার ঘরের ভেতর কিছুটা দেখা যায়, অবশ্যই যদি জানলাটা খোলা থাকে। শিবম গিয়ে দেখলো জানলাটা হাট করে খোলা ছিল। জানলার ভেতর দিয়ে সে যা দেখলো তা সে বিন্দুমাত্র আশা করেনি। অবন্তিকা অচৈতন্য হয়ে বিছানায় শুয়ে। প্রথমে দেখে মনে হলো অবন্তিকা বুঝি অঘরে ঘুমোচ্ছে, কিন্তু অনেকবার চিৎকার করে ডাকার পরেও তার কোনো সাড়া পাওয়া গেল না। শিবম অনেক ধাক্কা মেরেও দরজা খুলতে পারল না। শেষমেশ কাছের বস্তি থেকে লোক জোগাড় করে আনলো। সেখানে গিয়ে জানতে পারলো গত 2 দিন ধরে তাদের বাচ্চারা দিদিমণি মানে অবন্তিকার কাছে পড়তে গিয়ে অনেক ডাকাডাকি করে ফিরে এসেছে। কেউ দরজা খোলেননি। ওরা ভেবেছে উনি বোধহয় কোথাও গিয়েছেন। শিবমের থেকে খবর পেয়ে 2-3 জন তার সাথে এলো। তারা এসে দরজা ভেঙে ভিতরে ঢুকলো। শিবম ঘরে এসে ঢুকে দেখলো অবন্তিকার কোনো সাড় নেই, শুধু নিঃশ্বাসটুকু পড়ছে। শিবম স্থানীয় লোকজনের মারফত ডাক্তার ডেকে আনলো। শিবম ডাক্তারবাবুর কাছে জানতে পারলো বেশ কিছুদিন ধরে অবন্তিকা অসুস্থ ছিল। তার শরীরে মারণবাধী বাসা বেঁধেছে বহুদিন। তিনি অবন্তিকাকে শহরে গিয়ে চিকিৎসাও করাতে বলেছিলেন, কিন্তু অবন্তিকা নিজের স্বাস্থ্যের প্রতি চিরকাল উদাসীন। শিবম উদ্বেগের স্বরে জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু তবে এখন উপায়? ডাক্তার বললেন এখন অনেক দেরি হয়ে গেছে। আমি এখন একটা ইঞ্জেকশন দিয়ে ওকে কিছুটা স্থিতিশীল করে দিচ্ছি। পারলে ওকে শহরে নিয়ে যান, তবে সেক্ষেত্রেও বিশেষ লাভ হবে বলে মনে হয় না। ডাক্তারের চিকিৎসায় অবন্তিকার অবস্থার সাময়িক উন্নত হলো। ডাক্তারবাবু বললেন আমার আর এখানে বিশেষ কিছু করণীয় নেই, আমি তবে আজ আসি। শিবম ফিস দিয়ে ডাক্তারকে গেট অবধি ছেড়ে এলো। তিনি চলে গেলেন। ঘরে এসে দেখলো অবন্তিকার জ্ঞান ফিরেছে। সে চোখ খুলে শিবমকেই খুঁজছিল। শিবম এসে অবন্তিকার মাথায় হাত রাখল। অবন্তিকার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শিবম অবন্তিকাকে বলল, চিন্তা করো না, আমি শহরে নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করাবো, তুমি সুস্থ হয়ে যাবে। তুমি তোমার অসুখের কথা আমাকে কেন বললে না? আমাকে এতটাই পর করে দিলে। অবন্তিকা বলল, আমি জানি শিবম, আমার হাতে আর বেশি সময় নেই। আমি এখন এখানেই শান্তিতে ঘুমোতে চাই। আমাকে নিয়ে আর টানা হেঁচড়া করো না।
তুমি এখন একটু চুপ করে শুয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। তুমি একটু আমার পাশে বসো শিবম। শিবম বসলে অবন্তিকা অস্ফুট স্বরে বলল, আমি চলে যাওয়ার পর তুমি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সুখী হয়েও। কথা দাও তুমি বিয়ে করবে। শিবম অজানা আশঙ্কায় কেঁপে উঠল। না, তুমি যাবে না আমাকে ছেড়ে, তোমার কিছু হতে দেব না আমি। আর বিয়ে করার কথাও আমি তোমাকে দিতে পারবো না। তাছাড়া তুমি জানলে কি করে যে আমার মা আমার জন্য মেয়ে পছন্দ করেছেন? তবে কি মা এখানে এসেছিলেন? অবন্তিকা চোখ নামিয়ে চুপ করে গেল। শিবম বুঝল এর সদুত্তর অবন্তিকা দেবে না। এখন অবন্তিকাকে সুস্থ করে তোলাই তার একমাত্র লক্ষ্য। তুমি একটু চুপ করে শুয়ে থাকো, আমি একটু কিছু খাবার আনি। কিছু তো খাওনি। অবন্তিকার আর কথা বলার ক্ষমতা নেই, সে এলিয়ে পড়ল। শিবম খাবার এনে ফিরে দেখলো অবন্তিকা অসুখের ঘোরে কী সব বিড়বিড় করছে। অবন্তিকার কাছে কান নিয়ে গিয়ে শুনতে পেল সে কখনো জয়ন্তর নাম নিচ্ছে, কখনো শিবমকে জয়ন্ত বলছে, আর বারবার বলছে, শিবম, তোমার অবন্তিকা অস্তিত্বহীন নয়, সে তোমার কল্পনা নয়, সে তোমার জন্য জন্ম জন্ম অপেক্ষা করে থাকবে। সে তোমাকে ঠকায়নি, বরং সময় আমাদের ঠকিয়েছে। শিবম কোনো কিছুর অর্থ বুঝতে পারল না। এখন তার এসব ভাবার সময়ও নেই। কাল সে অবন্তিকাকে নিয়ে শহরে যাবে, সেই বন্দোবস্ত করতেই সে ব্যস্ত। ক্রমে রাত গভীর হলেও অবন্তিকার পাশে মাথা রেখে শিবম সারা রাত বসে রইল। হঠাৎ মনে হলো অবন্তিকার শরীর কেমন নিস্তেজ হয়ে এসেছে, আর নিঃশ্বাস পড়ছে না। শিবম বুঝল অবন্তিকা ইহকালের মায়া ত্যাগ করে তাকে ছেড়ে চলে গেছে। ভোরের আলো ফোটার মুখেই শিবম অবন্তিকার বুকে মাথা রেখে চুপ করে কিছুক্ষণ বসে রইল। সে আজ শোকস্তব্ধ, কাঁদার শক্তিটুকুও তার মধ্যে বাকি নেই। সকালে ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখলেন। শিবম অবন্তিকার পরম যত্নে সাজিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করল। অবন্তিকার অস্থি জলে ভাসিয়ে এসে অবন্তিকার ঘরে এসে বসল। এখানে চারিদিকে অবন্তিকার হাতে সেলাই তার স্মৃতি ছড়িয়ে রয়েছে, যে সব কিছু ছুঁয়ে দেখতে লাগলো। এ যেন তার অবন্তিকাকে ছুঁয়ে দেখার বৃথা প্রচেষ্টা। হঠাৎ দু একটা বহু পুরনো ডায়েরি চোখে পড়ল। ডায়েরির প্রতিটি পাতায় অবন্তিকা আর জয়ন্ত সম্পর্কের কথা, তাদের প্রথম দেখা, ব্যান্ডেলের লেকের ধারে তাদের কথোপকথন, সব বিস্তারিতভাবেই লেখা। এ যেন শিবমের গল্প অবন্তিকা লিখেছে। শেষে জয়ন্তর ট্রেন দুর্ঘটনার বিবরণ, যে ঘটনা শিবমের স্বপ্নে দেখা। পাতা উল্টাতে গিয়ে ভাঁজে একটি চিরকুট চোখে পড়ল, ফোন নাম্বার লেখা, ঠিক যেমনটি শিবম অবন্তিকাকে চিরকুটে ফোন নাম্বার লিখে দিয়েছিল। শিবমে কি তবে জয়ন্ত? অবন্তিকার অপেক্ষার কাছে প্রকৃতিকেও হার মানতে হলো। কোনো অলৌকিক শক্তি শিবমকে তার পূর্বের জন্মের কথা মনে করিয়ে দিল। এও কি সম্ভব? এসব নানান চিন্তা শিবমকে তাড়িয়ে বেড়াতে লাগলো। সে তন্ন তন্ন করে অবন্তিকার সারা ঘর খুঁজে দেখতে লাগলো। একটা ফটো অ্যালবাম পেল। সেই লেকের ধারে অবন্তিকার জয়ন্ত ছবি একদম একরকম, ঠিক যেভাবে শিবম অবন্তিকার সাথে ছবি তুলেছিল। ছবিতে সেই গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ পরে অবন্তিকা বসে আছে, যেভাবে অবন্তিকা শিবমের সাথে প্রথম দিন দেখা করতে এসেছিল। এরপর অবন্তিকার আলমারি খুলে দেখলো সেখানে বিশেষ জামা কাপড় নেই, তবে পরম যত্নে একটি হলুদ শাড়ি রাখা, বহু পুরনো, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এর প্রতি অবন্তিকার বিশেষ যত্ন ছিল। এই শাড়ি পরে শিবম অবন্তিকাকে প্রথম দেখেছিল তার পিস্তত বোন লিলির বিয়েতে। তার মানে অবন্তিকাও জানতো যে শিবমই তার জয়ন্ত, কারণ এসব ঘটনা শিবম তাকে বলেছিল। কেন বললে না অবন্তিকা? কেন বুঝতে দিলে না আমাকে যে তুমি আমার সেই হারানো অবন্তিকা, যাকে আমি এতদিন পাগলের মতো খুঁজছি? কেন? কিন্তু এই কেনর উত্তর মেয়ে দিতে পারত। সেই অবন্তিকা আজ আর নেই। অবন্তিকার বলে যাওয়া শেষ কথাগুলো এখনো তার কানে বাজতে থাকলো। শিবম, তোমার অবন্তিকা অস্তিত্বহীন নয়, সে তোমার কল্পনা নয়, সে তোমার জন্য জন্ম জন্ম অপেক্ষা করে থাকবে। সে তোমাকে ঠকায়নি, বরং সময় আমাদের ঠকিয়েছে। শিবম দীর্ঘ সময় অবন্তিকার চিন্তায় মগ্ন, আর পাশে ফোনটা অনেকক্ষণ ধরেই বেজে চলেছে। শিবম দেখল ফোনের স্ক্রিনে মায়ের ছবি ভেসে উঠেছে। সে গত 2 দিন বাড়ি ফেরেনি, সবাই খুব চিন্তিত নিশ্চয়ই। সে ফোন ধরতেই ফোনের ও প্রান্ত থেকে তার মায়ের কণ্ঠে অগ্নিবর্ষিত হলো। তুই কি মনে করেছিস শিবম? আবার ওই নোংরা মহিলার কাছে গিয়ে রাত কাটাচ্ছিস আর ভাবছিস আমি কিছু জানি না? ছি ছি, সমাজের কাছে আমাদের সবার মাথা তুই হেট করে দিলি।
শিবম কাপা স্বরে বলল, মা যে চলে গেছে তার নামে আর বিষোদ্গার করো না, সে আর নেই মা। আমি একটু আগে নিজের হাতে অবন্তিকার শেষকৃত্য সম্পন্ন করে এলাম। শিবমের মা নামটা শুনে স্তম্ভিত হয়ে শিবমকে কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগে সে ফোনটা কেটে দিল। না, এবার বাড়ি ফেরা দরকার। তাছাড়া অবন্তিকার পারলৌকিক ক্রিয়ার ব্যবস্থাও তাকে করতে হবে। নিজের মা বাবার প্রতিও তার একটা দায়বদ্ধতা রয়েছে। শিবম অবন্তিকার বাড়িতে তালা ঝুলিয়ে কলকাতার বাড়িতে ফিরে এলো। শিবমের বিধ্বস্ত অবস্থা দেখে তাকে কেউ আর কোনো প্রশ্ন করল না। আর যার জন্য এত অশান্তি সেই যখন আর পৃথিবীতে নেই, তখন আর আগ বাড়িয়ে ঝামেলা করে লাভ নেই বলেই শিবমের মা বাবা চুপচাপ রইলেন। এবার নির্দিষ্ট দিনে অবন্তিকার বাড়িতে তার শ্রাদ্ধ শান্তির কাজ মিটল। শিবম আশপাশের তার সমস্ত পরিচিতদের নিমন্ত্রণ করেছিল। সব গরিব মানুষদের সেদিন খাওয়ানোর আয়োজন করা হলো। অবন্তিকা যতদিন এখানে ছিল সকল দুস্থ আত্মদের সেবা করে গেছে। তার বেশি সামর্থ্য ছিল না, তবুও সবটুকু দিয়ে সে চেষ্টা করেছে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে যাতে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। সব কাজ মিটে যাওয়ার পর একদিন হঠাৎ বিয়ের কথা উঠতেই সে তার মাকে বলল সে একবার দেবোত্তমার সাথে দেখা করতে চায়। শিবমের মা ভাবলেন তার ছেলে সুমতি হয়েছে। শিবম একটা কফি শপে দেবোত্তমার সাথেই দেখা করলো। বিয়ের দিন ঠিক হওয়ার পর এটাই শিবমের সাথে তার প্রথম দেখা। সে শিবমকে মনে মনে ভীষণ পছন্দ করে। এতদিন পরে শিবম নিজে থেকে ফোন করে দেবোত্তমাকে দেখা করতে বলেছে। এ যেন মেঘনা চাইতেই জল। শিবম আগে থেকে কফি শপে বসে ওয়েট করছিল। দেবোত্তমা আসতেই সে তাকে সামনের চেয়ারে বসতে বলল। দুজনেই চুপ। শিবম এবার অনেক ভেবে বলল, দেবোত্তমা, তুমি আমাকে পছন্দ করো? দেবোত্তমা লাজুক হেসে চোখ নামিয়ে নিল। আচ্ছা, তুমি এমন কাউকে বিয়ে করতে চাইবে যে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবে না, আজীবন অন্য নারীকে ভালোবেসে যাবে? দেবোত্তমা অবাক হয়ে বলে, এসব কথার মানে কি শিবম? তোমার আমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, তবে কি তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও? চাইলেও উপায় নেই, কারণ সে আজ আর আমার ধরাছোঁয়ার বাইরে। তবে আমি তাকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারবো না। আমার একটা অতীত আছে যা তোমার জানা দরকার। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবু শোনো, আমি তোমাকে বিয়ে করে ঠকাতে পারবো না। তার চেয়ে বরং তুমি এমন কাউকে বিয়ে করো যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে। শিবম দেবোত্তমাকে সংক্ষেপে তার আর অবন্তিকার কাহিনী শোনালো। সব শুনে দেবোত্তমা বলল, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তোমাকে। পূর্ব জন্মের কথা যদি ছেড়েও দিই, এ জন্মে তুমি অবন্তিকাকে সত্যিই ভালোবেসেছ। ভালোবাসার কোনো বয়স হয় না, কোনো সময় হয় না। আর আমি এমন কাউকে বিয়ে করব না যে আমার স্বামী হয়ে আজীবন অন্য নারীতে আসক্ত থাকবে। আমরা তবে আজীবন বন্ধুই থাকবো শিবম। শিবম বলল, সরি দেবোত্তমা, এতে তোমার লজ্জার কোনো কারণ নেই শিবম। আমি তোমাকে এখন থেকে আরও বেশি শ্রদ্ধা করব, বন্ধু ভাববো, আর চাইবো তোমার অবন্তিকা তোমার কাছে সত্যি একদিন ফিরে আসুক। জানো দেবোত্তমা, জয়ন্ত চলে যাবার পরও অবন্তিকা শেষ দিন অবধি তার জন্য অপেক্ষা করেছে। আমিও তাই এ জীবনটা ওর জন্য অপেক্ষা করেই কাটাবো। দেবোত্তমা বাড়িতে জানায় যে সেই বিয়ে করতে পারবে না। শিবমের মা সাময়িক ভেঙেও পড়েন। ঠাকুমা মৃত্যুর সময় তার নাত বউয়ের মুখ দেখতে চাইলে শিবম তাকে অবন্তিকার ছবি দেখিয়ে বলল, এই হলো তার জন্ম জন্মান্তরের স্ত্রী। আস্তে আস্তে সব স্বাভাবিক হলো। শিবমের সিদ্ধান্তকে সবাই সানন্দেই মেনে নিল। এরপর আরও বছর 20 কেটে গেছে। শিবম এখন একা। তার মা বাবা দুজনেই ইহকালের মায়া ত্যাগ করে চলে গেছেন। দেবোত্তমা বিয়ে করে বিদেশে তার সুখের সংসার। রিতম সৌরভের সাথে শিবমের বন্ধুত্ব আজও অটুট। সৌরভ শিবমের সব ঘটনা শোনার পর কিছুটা বিস্মিত হলেও বন্ধুর বিশ্বাসকে আর আঘাত করতে চায়নি। শিবম এখন অবন্তিকার বাড়িতে তার নামে একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় খুলেছে। আশেপাশের বস্তির বাচ্চারা সেখানে পড়তে আসে। এছাড়া আরও অনেক জনহিতকর কাজের সাথে শিবম জড়িত। এভাবেই সে তার ভালোবাসাকে সকল মানুষের হিতার্থে বিলিয়ে দিয়েছে। অবন্তিকাকে ভালোবেসে সে আজ প্রকৃত ভালোবাসার অর্থ অনুধাবন করতে পেরেছে। ভালোবাসা মানে আত্মত্যাগ। অপেক্ষা ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে। সেখানে চাওয়া পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে না, থাকে শুধু একে অপরের অস্তিত্বে মিশে যাওয়ার তীব্র বাসনা। এই প্রেম ঐশ্বরিক। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে
নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।